নমস্কার সকলকে। কিংবদন্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিংবদন্তি ইউটিউব চ্যানেলে আপনারা অলরেডি শুনেছেন দার্জিলিংয়ে কিস্তিমাতের প্রথম পর্ব। গল্পের প্রথমে আমরা শুনতে পাই অনলের শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ থাকার সময় বিক্রমের ফোনে ডিআইজি অরুণ সান্যালের ফোন আসে। অফিসে গিয়ে জানতে পারে একটি অদ্ভুত মৃত্যু রহস্য সম্বন্ধে। এই কেসে বন্দুকের গুলিতে মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। এরকম অসমাপ্ত অবস্থায় বিক্রমের ওপর তদন্তের দায়িত্ব পড়ে। তদন্ত এগোতে গিয়ে অমিতাভ সেন নামক এক ব্যক্তির সাথে আলাপ হয় বিক্রমের। তার দেওয়া তথ্য এই কেসের মোড় ঘুরিয়ে দেয়। গল্পে ভানু ভবন নামক একটি জায়গার উল্লেখ পাওয়া যায়। জানা যায় এটি পাহাড়ের রানী দার্জিলিংয়ের একটি হোটেল। সেখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্যের বীজ। বিক্রম সিদ্ধান্ত নেয় দার্জিলিংয়ে গিয়ে এই কেসের জবনিকা পতন করবে। এর পরবর্তী অংশ শুরু হচ্ছে এখন থেকে। শুরু হতে চলেছে দার্জিলিংয়ে কিস্তিমাত দ্বিতীয় এবং অন্তিম পর্ব। শুনতে থাকুন সুদেষ্ণা মণ্ডলের কলমে দার্জিলিংয়ে কিস্তিমাত অন্তিম পর্ব। বিক্রমের কথা মতো অরুণবাবু পরের দিন সকালবেলা অজিতকে বলে একটা প্রেস কনফারেন্স ব্যবস্থা করলেন। তার সাথে সাথে ওদেরকে পুরো ঘটনাটা কিছুটা জানিয়ে রাখলেন। অরুণবাবু ওদের মিডিয়ার সামনে কি কি বলতে হবে সবটা বুঝিয়ে দিলেন, আর সতর্ক করে দিলেন যেন কোনোভাবেই আসল খবরটা বাইরে না যায়। অনল আর অজিত ওনাকে কেসের সমস্ত ফাইল দিয়ে বলে, স্যার, এতে আমরা সব তথ্যই লিখে রেখেছি। অরুণবাবু ফাইলগুলোতে ঝটপট একবার চোখ বুলিয়ে নিয়ে বলেন, ঠিক আছে, তবে গত রাতে কুণালের দেওয়া বয়ানটা এখানে এখন দেওয়ার দরকার নেই, বুঝলে? ড্রাগের ব্যাপারটা মিডিয়া এখন না জানানোই ভালো। আর যে রেকর্ডিংটা করেছো সেটার ব্যাপারেও কিছু বলার দরকার নেই। স্যার, রেকর্ডিংটার ব্যাপারে না হয় বললাম না, কিন্তু ড্রাগের মতন একটা তথ্য মিডিয়ায় দিলে তো আমাদের এই ডিপার্টমেন্টের সুনাম হতো। কি বলবে মিডিয়ায়? হ্যাঁ, এতদিন ধরে বড় একটা ড্রাগের ব্যবসা হচ্ছে কলকাতায়, অথচ আমরা সেটার বিন্দুমাত্র জানতাম না। হ্যাঁ, এতে আমাদের সুনাম হবে বলে মনে হয়? উল্টে মিডিয়া প্রশ্ন করবে যে আমরা এতদিন কি করছিলাম, আর এখন হঠাৎ কি করেই বা জানতে পারলাম, আর এর বিরুদ্ধে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, নানা রকম এরকম সব প্রশ্ন উঠে আসবে। হ্যাঁ, এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা আসল অপরাধীকেই সতর্ক করে দেব। শোনো, আগে আমরা তদন্তটা করি, তারপর সবটা না হয় মিডিয়াকে জানানো যাবে। হ্যাঁ, তখন কিন্তু আমাদের ডিপার্টমেন্টেরই সুনাম হবে। সরি স্যার, আমি এত কিছু ভেবে দেখিনি। ভেবে যখন দেখোনি তখন আমি যেটুকু বলছি সেটুকুই করো। হ্যাঁ, বারবার তদন্তে বাধা দেওয়া বা তদন্তে অসুবিধা সৃষ্টির করার কোনো চেষ্টা করো না, তাহলে কিন্তু সব কিছুর আগে আমি কিন্তু তোমার বিরুদ্ধে পদক্ষেপ নেব। তুমি এর আগেও ঠিক কি কি করেছো সবটা আমি জানি, তাই এবার থেকে যা বলবে একটু সাবধানে। হ্যাঁ, এখন চলো, কনফারেন্সের সময় হয়ে এলো। ওনারা তিনজনই কনফারেন্স হলের দিকে চলে গেলেন। সাংবাদিকরা আগে থেকেই সবাই অপেক্ষা করছিল। অনল আর অজিত ভেতরে ঢুকে চেয়ারে বসল। দরজার বাইরে দুজন কনস্টেবল দাঁড়িয়ে রইল। অরুণবাবু কনস্টেবলদের নির্দেশ দিলেন এখন বাইরে থেকে ভেতরে কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। অরুণবাবু নিজের চেয়ারে এসে বসলে অজিত ওনাকে জিজ্ঞাসা করে, স্যার, আজকের এই কনফারেন্সে বিক্রম স্যার আসবেন না? অরুণবাবুর কথার উত্তর না দিয়ে ওকে হাতের ইশারায় চুপ করতে বললেন। উনি মনে মনে বললেন, এই ঘরটায় তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বিক্রম সশরীরে উপস্থিত না হলেও দূর থেকে এই সিসিটিভি ক্যামেরা দিয়ে সব কিছুর ওপরে কিন্তু নজর রাখছে। আপনারা আপনাদের প্রশ্ন শুরু করবেন। আচ্ছা, তার আগে কিন্তু আমি দু একটা কথা বলতে চাই। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই এত কম সময় নোটিশে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন বলে। আর আপনাদের সবার মধ্যেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এখানে আপনাদের ডাকার মূল কারণটা কি, তাই তো? আমি সেটার উত্তর দিয়ে দিচ্ছি।
আপনারা সবাই জানেন যে এতদিন ধরে যে কেসটা চলছিল, মানে ওই কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, তাই তো? সেই কেসের কিন্তু আমরা আসল অপরাধীকে ধরে ফেলেছি, আর তার জন্যই আজকের এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এবার আপনারা একে একে আপনাদের প্রশ্ন শুরু করতে পারেন। অরুণবাবুর কথা শেষ হতে একজন সাংবাদিক প্রশ্ন করে, স্যার, প্রথমেই আমরা জানতে চাই যে এই কেসটা কে সমাধান করলো, মানে আসল অপরাধীকে কে ধরলো? অরুণবাবু প্রশ্নটা শুনে অজিতের দিকে তাকিয়ে বললেন, ও হচ্ছে অজিত বসু, ওই ছিল এই কেসটার দায়িত্বে। এটা শুনে অপর একজন সাংবাদিক প্রশ্ন করলেন, স্যার, আমরা শুনেছিলাম সিনিয়র অফিসার বিক্রম চ্যাটার্জি এই কেসের দায়িত্বে ছিলেন, কিন্তু উনি কি তাহলে এই কেস থেকে সরে গেছেন, নাকি ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে? না না, এরকম কিছুই হয়নি। আপনারা যেটা শুনেছিলেন সেটার কিছুটা সত্যি হলেও সম্পূর্ণটা কিন্তু নয়। অজিতই শুরু থেকে কেসটার দায়িত্বে ছিল, মাঝে জরুরি প্রয়োজনে আমরা বিক্রমের সাহায্য নিই। বিক্রমবাবু কি আজ আসবেন? প্রথমে আসার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে আসতে পারবে না। আপনারা কেসের ব্যাপারে যদি কিছু জানতে চান তাহলে অজিতকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ স্যার, সে তো অবশ্যই করব, কিন্তু বিক্রমবাবুর মতো একজন দুঁদে অফিসারের কাছ থেকে যে কোনো খবর পাওয়া অত্যন্ত গর্বে। অজিতবাবু, আপনি কি করে বুঝলেন যে আসল অপরাধী কে? আমাদের কাছে যথেষ্ট প্রমাণ ছিল অপরাধীর বিরুদ্ধে। সেই প্রমাণের সাপেক্ষে তদন্ত করতে গিয়ে আমরা আসল অপরাধীকে গ্রেপ্তার করি। পুলিশের জেরা এসে নিজের অপরাধ স্বীকার করেছে। এরকম কাজ করার পিছনে আসল উদ্দেশ্যটা কি ছিল সেটাও আমাদের কাছে স্বীকার করেছে। কি সেই উদ্দেশ্য? কলেজের ছেলেমেয়েদের মধ্যে যা হয় আর কি, একে অন্যের প্রতি ঈর্ষা, আর সেখান থেকেই প্রতিশোধ নেওয়ার স্পৃহা। এর থেকেই তারা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, আর নিজেদের অজান্তেই অপরাধের জগতে পা বাড়িয়ে ফেলে। একটু যদি পরিষ্কার করে বিস্তারিতভাবে সবটা বলেন তাহলে ভালো হয়। হ্যাঁ, অজিতকে মাঝপথে থামিয়ে অরুণবাবু বললেন, বিস্তারিত এখনই বলা সম্ভব নয়। আগে আমরা অপরাধীকে কোর্টে তুলি, তারপর আপনারা সবটাই বিস্তারিত জানতে পেরে যাবেন। ব্যাস, আজ এইটুকুই। কথাটা বলে অরুণবাবু অজিত আর অনলকে উঠে পড়ার জন্য ইশারা করেন। ওনারা তিনজনেই ওখান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর অরুণবাবুর কাছে একটা ফোন আসে। উনি ফোনটা ধরে কানে দিতেই ও প্রান্ত থেকে শোনা যায়, স্যার, ওষুধে কাজ দিয়েছে। আমি আজ রাতের ট্রেনেই দার্জিলিং যাচ্ছি। আমি আপনাকে ফোন করে সব খবর দিতে থাকবো। আরেকটা কথা, গুরুদাস কলেজের দারোয়ান বংশীর খোঁজ পাওয়া গেছে। আমি আপনাকে ওর ঠিকানাটা পাঠাচ্ছি। কথা বলা শেষ করে ফোনটা রেখে দিয়ে অরুণবাবু ওদেরকে বলেন, তোমাদের একটা জায়গায় যেতে হবে, আমি ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। কোথায় স্যার? গুরুদাস কলেজের দারোয়ান ওই বংশীর খোঁজ পাওয়া গেছে, ওকে থানায় নিয়ে এসো। কিন্তু যেটা বলছি সেটা করো। বংশী ওখান থেকে সরে পড়বার আগে ওকে ধরতে হবে। সময় নষ্ট না করে এক্ষুনি তুমি আর অনল বেরিয়ে পড়ো, আর সঙ্গে দুজন কনস্টেবলকেও নিয়ে যেও। ঠিক আছে স্যার। ওরা দুজন বেরিয়ে যেতেই অরুণবাবু বিক্রমকে ফোন করলেন। বিক্রম, তোমাকে একটা কথা বলার জন্য ফোনটা করলাম। হ্যাঁ স্যার, বলুন। দার্জিলিংয়ে আমার পরিচিত একজন অফিসার আছে, আমি ওকে তোমার ব্যাপারে সব কিছু বলে রেখেছি। তোমাকে ওর ফোন নাম্বারটা আমি পাঠিয়ে দিয়েছি, তুমি যে কোনো দরকারে কিন্তু ওকে ফোন করে নিও। ঠিক আছে স্যার। হ্যালো। আমি বলছি, ওদিকের হাওয়া কিরকম? ও হ্যাঁ, এদিকে আপাতত সব ঠিকঠাকই আছে। কেসটা আজকেই মনে হয় বন্ধ হয়ে যাবে। কেন? আজকে পুলিশ একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল। ওখানেই পুলিশ জানিয়েছে ওই ছেলেটাই আসল অপরাধী। ব্যক্তিগত শত্রুতা থেকেই এই খুনটা করেছিল। এখন শুধু কোর্টে তোলা বাকি। আচ্ছা, তাহলে যখন সব ঠিকই আছে তখন মাল পাঠাই? না। কেন? দেখো, এমনিতেই অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, এরপর ঠিক সময় মাল না পেলে আরো ক্ষতি হবে। সে ক্ষতিপূরণ কে করবে? তুমি? এত উত্তেজিত হয়ে পড়ো না, মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করো। এখন সব জায়গায় কড়াকড়ি আরো বেড়েছে। যদি কোনোভাবে ধরা পড়ে যায় তখন শুধু টাকার ক্ষতি নয়, এতদিনের সব কিছু একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে এখন কি করতে বলছো? সব গুটিয়ে রেখে সন্ন্যাসী হয়ে যাব? আরে না না, তা কেন করবে? তাহলে? আমি তোমার ওখানে আজ রাতের ট্রেনেই যাচ্ছি। আমার সঙ্গে দুজনকে নিয়ে যাচ্ছি। ফেরার সময় সবাইকে নিয়ে ফিরবো। কোনো গোলমাল হবে না তো? যদি হয় তাহলে আমি সামলে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি তো তাহলে পরশু ভোরে পৌঁছবে। স্টেশনে নেমে অপেক্ষা করো, আমার লোক তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে।
এখন রাখলাম। শিয়ালদা স্টেশন থেকে আজ রাত 8টায় বিক্রমের ট্রেন। ও সময়ের আধ ঘন্টা আগেই পৌঁছে গেছে। একদম শেষ মুহূর্তে টিকিট পেতে একটু অসুবিধে হলেও শেষমেশ টিকিটটা যে কনফার্ম হয়েছে সেটা ওর কাছে স্বস্তির। ট্রেনের ঘোষণা হয়ে গেছে, তবে যথা সময়ের থেকে আধ ঘন্টা দেরিতে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো। আর ট্রেন ঢুকতেই সবাই হুড়মুড়িয়ে উঠতে আরম্ভ করলো। বিক্রমও ওর কোচ নাম্বার অনুযায়ী উঠে পড়ে নিজের সিটে বসে পড়ল। বিক্রম সাধারণ স্লিপার ক্লাসের টিকিট নিয়েছে। ওর সিটটা আপার বার্থে। নিজের ব্যাগটা ওপরে রেখে দিয়ে কিছুক্ষণ পায়চারি করে পুরো কোচটা একবার ভালো করে দেখে নিল। অন্য সময় হলে হয়তো এসি কামরা বা প্লেনেই চলে যেত, তবে আজ একটা বিশেষ কাজে যাচ্ছে। বলা ভালো, কোনো একজনকে ছায়ার মতো অনুসরণ করতে করতে যাচ্ছে। তাই নিজের আরামের কথা চিন্তা না করে নিজের কাজে মনোনিবেশ করল। ওর চোখ সর্বক্ষণ এদিক ওদিক ঘুরছে। যাকে অনুসরণ করতে করতে এতটা এলো, তাকে দেখতে না পেয়ে ও মনে মনে ভাবল, তাহলে কি শেষ মুহূর্তে অন্য কোনো পরিকল্পনা করলো? ওর ভাবনাটা হঠাৎ মাঝপথে থেমে গেল। একটা পরিচিত রিংটন শুনে ঘাড় ঘুরিয়ে সেই ব্যক্তিকে দেখে ওর মুখে একটা চিলতে হাসি ফুটে উঠল। ফোনটা এরকম একইভাবে 3 বার বেজে যাওয়ার পর ব্যক্তিটি নিজের ফোনটা ধরে বিরক্তির স্বরে বললেন, আরে এতবার ফোন করছিস কেন? ও প্রান্তের কথা বিক্রম কিছুই শুনতে পেল না, তবে এই প্রান্তের লোকটির কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারছিল। লোকটি আবার বিরক্ত হয়ে উঠে বলল, তাতে কিছু হবে না। ভোরে যখন নিউ জলপাইগুড়ি পৌঁছাবো তখন তো দেখা হবেই। এখন চুপচাপ নিজের সিটে বসে থাক। আমি কোথায় আছি তা জেনে লাভ নেই। শুধু এটুকু জেনে রাখ, তোর সাথে একই ট্রেনে আছি। কথাটা বলেই ফোনটা কেটে দিয়ে লোকটা বিক্রমের সামনের সিটে ধপ করে বসে পড়ল। নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে সবে খেতে যাবে ঠিক তখনই আবার ওনার ফোনটা বেজে ওঠায় দাঁত মুখ খিচিয়ে ফোনটা ধরে বলল, কি হয়েছেটা কি? 10 বার ফোন করছিস কেন? এবারও বিক্রম ফোনের ওপারে থাকা মানুষটির কথা শুনতে পেল না, তবে লোকটির জিভ কাটার ভঙ্গিমা দেখে বুঝল উনি যাকে ভেবেছিলেন ফোনের ওপ্রান্তে থাকা লোকটা সে নয়। তাই হয়তো উনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আরে তুমি, আমি বুঝতে পারিনি। আর প্রত্যেকবার আলাদা নাম্বার থেকে ফোন করলে কি করে বুঝবো কোনটা তোমার নাম্বার? হ্যাঁ জানি। আর তুমি হঠাৎ এই সময় ফোন করলে? সকালই তো বললাম। আরে সে আমি কি করে জানবো ওরা এরকম অসুস্থ? ওদের দিয়ে কোনো কাজ হবে না জানলে তোমার কাছে পাঠাতাম না। তাই তো এবার নিজে সব দেখে শুনে দুজনকে নিয়ে যাচ্ছি। না না, আমার সিট যেখানে সেখানে আমি ছাড়া আর একটা লোক রয়েছে। আর সব তো ট্রেনে উঠেই নাক ডাকছে। আমি এসে থেকেই তো দেখছি মোটা একখানা বই মুখের সামনে ধরে পড়ে যাচ্ছে। না, প্রেস কনফারেন্সেও তো ছিল না। আর ওকে নিয়ে অত ভাবার কিছু নেই। ও আমাদের কি করবে? ওরকম কত অফিসার এলো গেল। তুমি বেশি চিন্তা করো না, কাল দেখা হচ্ছে, তখন সামনাসামনি সব কথা হবে। ফোনটা রেখে দিয়ে লোকটা নিজের ব্যাগ থেকে একটা চাদর বের করে চুপচাপ শুয়ে পড়ল। বিক্রম এইসব কিছুই এতক্ষণ ধরে লক্ষ্য করছিল। বলা ভালো, মন দিয়ে শুনছিল। ও এবার ওপরের বার্থে উঠে চুপ করে শুয়ে থাকল। লোকটার সিট একদম নিচের বার্থে হওয়ায় বিক্রম ওপর থেকেই লোকটার গতিবিধির উপর লক্ষ্য রাখছিল। ওরা দুজন ছাড়া আপাতত কেউ নেই। বিক্রম রিজার্ভেশনের চার্টে দেখছে আরও দুজন লোক আছে। তাদের মধ্যে একজন বর্ধমান জাংশন থেকে উঠবেন আর অপরজন মালদা থেকে। এসব ভাবতে ভাবতে বিক্রমের চোখ কখন লেগে গিয়েছিল খেয়াল নেই। সকালবেলা চাওয়ালাদের ডাকে ওর ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে সেই লোকটা নিজের সিটে বসে চা খাচ্ছে আর এক মনে খবরের কাগজ পড়ছে।
বিক্রমও নিচে নেমে নিজের জন্য এক কাপ চা কিনে নিল। অপর যে দুজন ব্যক্তি ট্রেনে ওঠার কথা ছিল তারাও যে যার মতো চা খাচ্ছিল। বিক্রম চাওয়ালাকে চায়ের দাম দিতে দিতে জিজ্ঞাসা করল, আচ্ছা, ট্রেন নিউ জলপাইগুড়ি পৌঁছতে আর কতক্ষণ? চাওয়ালা পয়সা নিতে নিতেই উত্তর দিল, একটু দেরিতেই পৌঁছবে মনে হচ্ছে, এমনিতেই ট্রেন আধা ঘন্টা দেরিতে চলছে। যা বলেছ ভায়া, এমনিতে তো 8:40 বর্ধমানে ঢুকে যায়, কিন্তু কাল তো শুনলাম 8:35 নাকি শিয়ালদহ থেকে ছেড়েছে। আমাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এখন আবার দেরিতে পৌঁছালে দার্জিলিংয়ে পৌঁছাতে পৌঁছাতে ভালোই বেলা হয়ে যাবে। বিক্রম বুঝতে পারল ইনি তার মানে হরগোবিন্দ বাগচি, যিনি বর্ধমান জংশন থেকে উঠেছে। ওনার কথা শেষ হতে অপরজন বলে উঠল, মনে তো হয় না বেশি দেরি হবে, কারণ আধ ঘন্টা দেরিতে চললেও মালদায় তো সঠিক সময়ের থেকে 5 মিনিট দেরিতে ঢুকেছে। তার মানে ভালোই জোরে ছুটছে। এখন দেখা যাক কি হয়। এনার কথা শুনে বিক্রম বুঝতে পারল ইনি হচ্ছেন আনন্দমোহন বসু, যার মালদা থেকে ওঠার কথা ছিল। সবাই টুকটাক গল্প করতে করতে চা পান করছিল। চাওয়ালাদের সঙ্গে ওরা গল্প জুড়ে দিয়েছিল, কিন্তু এই সব কিছুর মধ্যেও একজন খুব মনোযোগ সহকারে খবরের কাগজ পড়ে যাচ্ছিল। বিক্রমও চা খেতে খেতে আর চোখে সবটাই লক্ষ্য করছিল, কিন্তু হঠাৎ করে কিষানগঞ্জ পার হয়ে ট্রেন থেমে গেল। সবাই কি হলো রব জুড়ে দিল। বিক্রম উঠে গিয়ে দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করল কি হয়েছে, কিন্তু কিছু বুঝতে না পেরে পুনরায় নিজের জায়গায় ফিরে এলো। ওকে ফিরে আসতে দেখে হরগোবিন্দবাবু জিজ্ঞাসা করলেন, কিছু বুঝতে পারলে নাকি? বিক্রম মাথা নেড়ে না বলায় আনন্দমোহন বাবু বললেন, এই করেই ট্রেনটা আরো দেরিতে পৌঁছবে। আরও যাত্রীরা নানা রকম মন্তব্য করতে লাগলেন। এতক্ষণ পরে সেই লোকটি খবরের কাগজ থেকে মুখ তুলে বললেন, এই লাইনে এটা সবসময় হয়, এরপর থেকে লাইনটা পরিষ্কার থাকে না কুয়াশার জন্য। 5-10 মিনিট দাঁড়িয়ে আবার ট্রেন চলা শুরু হবে। চিন্তা করবেন না, ট্রেন যথাসময়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। ওনার কথা শুনে হরগোবিন্দবাবু জিজ্ঞাসা করলেন, তা আপনার বুঝি প্রায়শই এই পথে যাতায়াত হয়? হ্যাঁ, ওই আর কি। ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের জন্য বেশ কয়েকবার যাতায়াত করেছি, আর প্রতিবারই একই জিনিস লক্ষ্য করেছি। তা আপনি মাস্টার নাকি? হ্যাঁ, কলেজের প্রফেসর। ও, তা এবারেও কোনো শিক্ষামূলক ভ্রমণে যাচ্ছেন নাকি? ওনাদের কথার মাঝে হঠাৎ ট্রেন চলতে শুরু করলো। সবাই নিজেদের ব্যাগপত্র গোছাতে লেগে পড়ল। তাই ওনাদের কথোপকথন তখনকার মতো থেমে গেল। নিউ জলপাইগুড়িতে ট্রেন পৌঁছালো সঠিক সময়ের 10 মিনিট পরে। স্টেশনে নেমেই বিক্রম 4-5টা ভালো করে চোখ বুলে নিল। তারপর সেই লোকটির পিছু নিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে এলো। লোকটা স্টেশন থেকে বেরিয়ে রাস্তার ঠিক উল্টো দিকের খাবারের দোকানটায় ঢুকলো। এটা দেখে বিক্রমও সেই দোকানটার দিকে যাচ্ছিল, কিন্তু হরগোবিন্দবাবু কোথা থেকে এসে ওর পথ আটকে দাঁড়িয়ে পড়ল। বলল, তুমি তো আচ্ছা কানে কালা আছো বাবু, সেই কখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি, কিন্তু তুমি অনহনিয়ে দিব্যি নিজের তালে হেঁটে যাচ্ছ। আচমকা ওনার আগমনে বিক্রম কিছুটা অবাক হলেও কাজের মাঝে এরকম বাধা সৃষ্টির জন্য মনে মনে একটু রেগে গেল। তাই একটু জোরেই বলে উঠল, আপনি আমাকেই বা ডাকছেন কেন? আমি তো আপনাকে চিনি না। হ্যাঁ, সে তো জানি, কিন্তু তুমি তো দার্জিলিং যাবে বলে গাড়ি খুঁজছিলে, তাই আমি ভাবলাম আমরা 3 জনে, মানে তুমি, আমি আর আনন্দমোহন বাবু মিলে যদি একটা গাড়ি ভাড়া নিয়ে যাই তাহলে টাকাটা কিছুটা হলেও কম পড়বে, তাই না? এই জন্যই তোমাকে তখন থেকে ডাকছি, কিন্তু তুমি তো শুনলেই না। ও আচ্ছা, আসলে আমি একটু ওই খাবারের দোকানে যাচ্ছিলাম। ও, তাহলে চলো আমরাও যাই, একসাথে খেয়ে নিয়ে তারপর গাড়ি ঠিক করে রওনা দেব। কথাটা বলে ওনারা 3 জন মিলে সামনের দোকানটায় ঢুকলেন। বিক্রম যাকে অনুসরণ করছিল সেই লোকটিও অন্য আরও 2 জন ছেলের সাথে ওই দোকানেই বসে খাচ্ছিল। হঠাৎ করে সেই লোকটির ফোন বেজে ওঠায় উনি দোকানের বাইরে বেরিয়ে গেলেন। এদিকে আনন্দমোহন বাবু একটা গাড়ি ঠিক করে ফেলেছেন, তাই ওনারা তাড়াতাড়ি খেয়ে নিয়ে গাড়িতে উঠে পড়লেন। ততক্ষণে লোকটিও ফোন করে চলে এসেছেন। উনি ফিরে এসেই
ওনার সঙ্গে থাকা ছেলেগুলোকে বললেন, এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, গাড়ি চলে এসেছে। বিক্রম খাবারের দোকানে টাকা মিটিয়ে নিজেদের গাড়িতে ওঠার আগে লোকটি যে গাড়িতে উঠল সেই গাড়ির নাম্বারটা ভালো করে দেখে নিল। ওই ছোকরা, তুমি কি হোটেল আগে থেকে বুক করে রেখেছো নাকি? বিক্রম গাড়ির সামনের সিটে বসে ওই লোকটাদের গাড়িটাকে অনুসরণ করছিল। এই পাহাড়ি রাস্তায় যাতায়াতের একটা সুবিধা হলো এখানে কেউ একে অন্যকে ওভারটেক করার চেষ্টা করে না। সবাই কি সুন্দর একটা নির্দিষ্ট ব্যবধান রেখে পর পর ধীরে ধীরে চলে। আর সব থেকে বড় ব্যাপার হলো ওই গাড়িটার চালক আর বিক্রমদের গাড়ির চালক দুজনেই খুব ভালো বন্ধু। তাই কোনোভাবে যদি ওই গাড়িটা বিক্রমের চোখের আড়াল হতো তাহলে বিক্রম ঠিক সেটার হদিশ নিয়েই ছাড়ত ওদের গাড়ির চালকের থেকে। না, এখনো কিছু ঠিক করিনি। তা ভালোই করেছো। আনন্দমোহনবাবু বলছিলেন ওনার নিজের একখানা হোটেল আছে, ওখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। আমিও ভাবছিলাম ওখানেই উঠবো। তুমিও তাহলে ওখানেই উঠো, বুঝলে? কোন হোটেল আর জায়গাটা কোথায়? এবার আনন্দমোহন বাবু নিজেই উত্তর দিলেন, আমার নিজের নামে এই হোটেলটা খুলেছিলাম। এখন এর আরও অনেক শাখা হয়েছে। ম্যালের থেকে এই 5 মিনিট হাঁটা পথ। এই তো ড্রাইভার আমাদের ভানুভবনের সামনে নামিয়ে দেবে। ওখান থেকে হেঁটে 7-8 মিনিট মতন লাগবে। খাওয়া দাওয়া একদম বাড়ির মতোই মনে হবে। নিজের হোটেল বলে বলছি না, ওখানে আমার সমস্ত কর্মচারীদের ব্যবহার ভীষণই ভালো। আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। ওনার কথা শুনে বিক্রম মনে মনে ভাবল, এ তো মেঘ না চাইতেই জল। ওনাদের কথাবার্তা শুনে গাড়ির চালক শম্ভু বলল, বাবু, আমি তো ভানুভবন পর্যন্ত যাই না। আমাদের তো একটা স্ট্যান্ড আছে, আমরা ওই স্ট্যান্ড পর্যন্তই যাই। তোমাদের ওই স্ট্যান্ড থেকে ভানুভবন কত দূর? বেশি দূর নয়। তাহলে একটু নিয়েই চলো, আমরা না হয় তোমাকে একটু বেশি টাকা দিয়ে দেবো। সে আমি আপনাদের দিয়ে আসতেই পারি, কিন্তু স্ট্যান্ডের বাইরে যাওয়ার অনুমতি আমাদের নেই তো। তাই ভাবছিলাম পরে যদি কোনো সমস্যা হয়। আপনারা আগে বললে আমি ওই সামনের গাড়ি চালকের সঙ্গে কথা বলে আপনাদেরও গাড়িতে পাঠিয়ে দিতাম। শম্ভুর কথা শুনে বিক্রম বলল, কেন, ওই গাড়ির চালকের অনুমতি আছে নাকি? হ্যাঁ বাবু, ও তো আজ অনেক বছর ধরেই আনন্দমোহন হোটেলে ওই বাবুকে নিয়ে যাচ্ছে। যারা ওর গাড়িতে যাচ্ছে তারা অনেক বছর ধরে আসছে? হ্যাঁ, তবে সবাই নয়, ওই কোট প্যান্ট পরা বাবু শুধু। বিক্রম এবার আনন্দমোহন বাবুকে জিজ্ঞাসা করে, আপনি চেনেন নাকি ওনাকে? না, আসলে আমার আরও অনেক ব্যবসা আছে তো এইখানে সবসময় আসা হয় না। তবে আমার ম্যানেজার নিশ্চয়ই চিনতে পারবে। বিক্রম আর কিছু জিজ্ঞাসা করল না, মনে মনে ভাবতে লাগলো, উনি প্রতি বছর এখানে আসেন অথচ সেদিন তো আমাকে কিছু বললেন না। উনি কি কিছু লুকাতে চাইছেন? কিন্তু কি লুকাতে চাইছেন আর কেন? হোটেলে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু তার আগে ডিআইজি স্যারের পরিচিত অফিসারের সঙ্গে কথা বলতে হবে। ওর এইসব ভাবনার মধ্যে ওদের গাড়ি একটা খাবারের দোকানের সামনে গিয়ে থেমে গেল। গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে, কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। ততক্ষণ আপনারা কিছু খাবার হলে এই দোকান থেকে খেয়ে নিন, পরে আর কোথাও গাড়ি থামবে না। কথাটা বলে শম্ভু গাড়ি থেকে দোকানটার ভেতর চলে গেল। বিক্রম গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করল, আমাদের আগের গাড়িটা থামলো না তো? ওর চেনাশোনা আলাদা দোকান আছে, ও ওখানেই থামবে। ওদিকে হরগোবিন্দ আর আনন্দমোহন বাবু গাড়ি থেকে নেমে দোকানের ভেতরে গিয়ে বসেছেন। দোকানে মোমো ছাড়া এই মুহূর্তে কিছু নেই, তবে কিছুক্ষণ অপেক্ষা করলে ওরা রুটি তরকারি বানিয়ে দিতে পারে। হরগোবিন্দবাবু তাতেই রাজি হলেন। আনন্দমোহন বাবুর মোমো খাওয়ার অভ্যেস আছে, তাই উনি 1 প্লেট মোমো নিলেন। বিক্রমও 1 প্লেট মোমো নিয়ে খেতে খেতে কাকে যেন ফোন করছিল, কিন্তু অনেকবার ফোন করে কেউ না ধরায় অগত্যা ফোনটা পকেটে রেখে দিয়ে খাবারে মনোনিবেশ করল। খাওয়া দাওয়া পর্ব মিটে গেলে ওনারা সবাই আবার গাড়িতে উঠে বসলেন। গাড়ি চলতে শুরু করল। বিকেল হয়ে এসেছে। বড় বড় পাইন গাছের সারি আর রডোডেন্ড্রনকে পেছনে ফেলে ওদের গাড়ি ছুটে চলেছে। প্রায় সন্ধ্যের সময় ওদের গাড়িটা এসে থামল ভানুভবনের সামনে। নিজেদের ব্যাগপত্র নিয়ে ওনারা সবাই নামলেন। আনন্দমোহন বাবু ওনাদের আগে আগে চলেছেন।
মিনিট 7 হেঁটেই সবাই হোটেলে পৌঁছে গেলেন। গাড়িতে আসতে আসতে উনি হোটেলের ম্যানেজারকে সবটা বলে রেখেছিলেন। তাই ওনারা হোটেলে ঢুকতেই ম্যানেজার এসে বলল, আপনাদের সবার ঘর একদম তৈরি আছে। এই খাতায় খালি আপনাদের নাম, ঠিকানা, ফোন নম্বর লিখে দিলেই হবে। তারপর আপনারা ঘরে গিয়ে বিশ্রাম নিন। আপনাদের চা জল খাবার সব রুমে পৌঁছে যাবে। এত সুন্দর ব্যবস্থা দেখে হরগোবিন্দবাবু ভীষণ খুশি। বিক্রমও চারপাশটা দেখতে দেখতে বলল, এখন ঘোড়ার মরশুম নয়, তাও আপনার হোটেলে বেশ ভিড় আছে দেখছি। সবটাই মনে হচ্ছে আপনাদের এত সুন্দর ব্যবহারের জন্য। সেটা অবশ্যই একটা কারণ। এছাড়াও আর একটা কারণ হলো, এখানে অন্যান্য হোটেলের তুলনায় আমার হোটেলের ভাড়াটা একটু কম। সব রকম মানুষেরই সাধ্যের মধ্যেই পড়ে আর কি। ও আচ্ছা। আপনারা গিয়ে বিশ্রাম নিন, তারপর চা খেয়ে মেলে যাবেন। সন্ধ্যার দিকে ওখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ওগুলো দেখবেন। না হলে আশেপাশে পুরো বাজারটা ঘুরেও দেখতে পারেন। ওনারা সবাই যে যার ঘরে চলে গেল। বিক্রমের ঘরের নম্বর 201। ও নিজের ঘরের দিকে যেতে গিয়ে লক্ষ্য করল 204 নম্বর ঘর থেকে সেই লোকটি বেরোচ্ছে। এটা দেখে ও মনে মনে ভাবে, উনি একা কেন? ওনার সঙ্গে থাকা ওই ছেলে দুটোকে তো দেখলাম না। আর এরকম হন্তদন্ত হয়ে কোথায় বেরোলেন? আর কার সঙ্গে কাল রাতে কথা বলছিলেন সেটা খোঁজ নিতে হবে। ওর এসব ভাবনার মধ্যে হঠাৎ ফোনটা বেজে উঠল। নিজের ঘরে ঢুকে ব্যাগপত্র রেখে দিয়ে ফোনটা ধরে বলল, হ্যাঁ স্যার, বলুন। বিক্রম, তুমি পৌঁছে গেছো? ওখানের কাজ কতদূর? স্যার, আমি এইমাত্র হোটেলে পৌঁছলাম। অনেক কিছু জানতে পারছি যা আমার সন্দেহ আরো দৃঢ় করে দিচ্ছে। তবে এখনো কিছু প্রশ্নের উত্তর জানা বাকি আছে। ঠিক আছে স্যার, আমার একটা সাহায্য চাই। হ্যাঁ বলো। আমি আপনাকে একটা নাম্বার পাঠাচ্ছি। ওই নাম্বারটার কল ডিটেলস বের করতে হবে। আর কাল রাতে 8:30 নাগাদ ওই নম্বরে একটা ফোন এসেছিল। সেই নাম্বারটা কার সেটা খুঁজে বার করতে হবে। ঠিক আছে, আমি সব খোঁজ খবর নিয়ে তোমাকে রাতে জানাচ্ছি। ঠিক আছে স্যার। ফোনটা রেখে দিয়ে বিক্রম একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। হোটেলের রিসেপশনে এসে ম্যানেজার শঙ্করকে বলল, আচ্ছা শঙ্কর, এখানে আশেপাশে কোনো মন্দির আছে নাকি? ম্যানেজার শঙ্কর বেশ সিধে সাদা লোক আর খুব মিশুকে প্রকৃতির। রোগা পাতলা চেহারার ছেলেটার সঙ্গে প্রথম সাক্ষাতে বিক্রম বুঝেছিল ছেলেটা খুবই সহজ সরল, মনে কোনো রকম ঘোর প্যাচ নেই। তাই বিক্রম ঠিক করেছিল এর সঙ্গে ভাব জমিয়ে যতটা তথ্য আদায় করা যায়। সেই মতোই ও রিসেপশনে এসে কথা বলছিল। বিক্রমের প্রশ্ন শুনে শঙ্কর উত্তর দিল, হ্যাঁ আছে তো। ওই ভানুভবন থেকে একটু উপরের দিকে যেতে হয়। পাহাড়ি রাস্তা ধরে উপরে উঠে গেলে একটা মন্দির আছে। তবে টুরিস্টরা খুব একটা যায় না, তাই 4-5টা জঙ্গল আর আগাছায় ভর্তি হয়ে আছে। যারা জানে তারা 2-1 যায়। তবে একটা ঘটনার পর থেকে লোকের মনে হয় ওখানে নাকি কারো ভূত আছে। তাই নাকি? তুমি কখনো গেছো ওখানে? না, আমার এখানে অনেক কাজ। এত কাজ সামলে ওখানে যাওয়ার আর সময় কোথায়। আর সত্যি কথা বলতে ওইসব কথা শুনে আমিও আর কখনো সাহস করে যাইনি। তার মানে তুমি তো নিজেও কখনো ভূত দেখোনি? নিজে কখনো দেখিনি, তবে যা রটে তার কিছুটা তো ঘটেই। আচ্ছা, আমাকে একবার নিয়ে যাবে? আসলে আমি ওই রকম একটা জায়গা নিয়ে রিসার্চ করছি, বিশেষ করে যেখানে ভূত প্রেত আছে এরকম জায়গা। আপনি ওখানে যাবেন? এখানে তো অনেক ঘোরার জায়গা আছে, সেখানেই যান। শুধু শুধু নিজের জীবনে ঝুঁকি নেওয়ার কি আছে? ওই যে তোমাকে বললাম না আমি রিসার্চ করছি, তুমি আমাকে না হয় জায়গাটা দেখিয়ে দেবে, তারপর আমি একা একাই চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি কাল আপনাকে ওখানে নিয়ে যাব। অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি কি একটা ঘটনার কথা বলছিলে যেন? ও হ্যাঁ, সে আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। আমাদের হোটেলে 2জন প্রফেসর এসেছিল। তার মধ্যে একজন নাকি ওই মন্দিরে গিয়েছিল, কিন্তু কোনোভাবে তিনি ওখান থেকে পড়ে যান। ওনার মৃতদেহ পুলিশ আর পায়নি, তাই সবাই ভাবে ওনার ভূত হয়তো আজও ওই জায়গায় ঘুরে বেড়ায়। তুমি জানো কারা সেই প্রফেসর? হ্যাঁ, ওনাদের মধ্যে একজন তো আজও আসে এখানে, আমাদের হোটেলেই থাকে। এই যে আপনি আসার আগেই বেরিয়ে গেল। বিক্রম এবার সুযোগ বুঝে আসল প্রশ্নটা করেই ফেলল। ও
আচ্ছা, এইমাত্র যিনি হন্তদন্ত হয়ে বেরোলেন উনি কি একাই এই হোটেলে আসেন? হ্যাঁ, তবে যখনই আসেন দুদিনের জন্য আসেন, আর এখানে এসে সারাদিন কোথায় যেন থাকেন, শুধু রাতের বেলায় হোটেলে থাকেন, খুব একটা কোথাও ঘুরতেও যান না। তুমি কি করে জানলে উনি কোথাও ঘুরতে যান না? আসলে আমাদের হোটেলের কোনো কাস্টমার কোথাও ঘুরতে গেলে আমরাই গাড়ি ঠিক করে দিই। আজ পর্যন্ত উনি যতবারই এসেছেন একবারও আমাদের গাড়ি ঠিক করে দেওয়ার জন্য বলেননি। উনি অন্য কোথাও গাড়ি ঠিক করে নিতে পারেন। না না, আমাদের এখানে ব্যবসার একটা নিয়ম আছে, কোনো ড্রাইভার নিজে থেকে কাস্টমার নেবে না হোটেলের তরফ থেকে না বলা পর্যন্ত। আসলে একটা কমিশনের ব্যাপার আছে তো। আমাদের এখানে আমরা সবাই সবার ভাই, কেউ কারোর ক্ষতি করে লাভ করতে চাই না। তাহলে ওই কথাই রইল, কাল তুমি আমাকে ওই মন্দিরে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? আপনি আরেকবার কিন্তু ভেবে দেখতে পারেন যাবেন কিনা। তুমি না নিয়ে গেলে আমি অন্য কাউকে বলবো। না না স্যার, তার দরকার হবে না, আমি আপনাকে নিয়ে যাব। আপনি মালিকের বিশেষ অতিথি, উনি জানলে আবার ভীষণ রাগ করবেন। আপনি তৈরি থাকবেন, আমি আপনাকে ডেকে নেব। বিক্রম শঙ্করের সঙ্গে কথা বলে নিজের ঘরের দিকে চলে গেল। বিক্রম বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। এরকম মনোরম পরিবেশে পাহাড়ি রাস্তায় হাঁটতে সবারই ভালো লাগে। বিক্রমও তার ব্যতিক্রম নয়। নিজের পেশাগত ব্যস্ততার জন্য অনেক দিন কোথাও যাওয়া হয়ে ওঠেনি, সেটা আলাদা ব্যাপার। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো আজ এই পাহাড়ের কোলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে তার আশাটাও হলো পেশাগত কারণেই। গতকাল রাতে শঙ্করকে বলেই রেখেছিল, সেই মতো রিসেপশনে এসে দাঁড়াতেই লক্ষ্য করল শঙ্কর ওরই জন্য অপেক্ষা করছে। সূর্যোদয় এখনো হয়নি, তাই আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। বিক্রম বেরোবার আগে একটা জ্যাকেট গায়ে জড়িয়ে নিয়েছে। শঙ্করও একটা চাদর আর টুপি পরে নিল। তারপর দুজনে বেরিয়ে পড়ল। ওদের হোটেলটা বেশ জাঁকজমকপূর্ণ এলাকায়। হোটেলের সামনে অজস্র দোকানপাট আছে। কাল যখন এসেছিল তখন সব দোকানপাটই খোলা ছিল। এখন অবশ্য বেশিরভাগগুলোরই ঝাঁপি দেওয়া, একটা দুটো দোকান মাত্র খোলা রয়েছে। ওদের হোটেল থেকে ম্যালে যাওয়ার মুখে একটা ঘোড়া রাস্তাবল পড়ে, দু একটা ঘোড়াও আছে সেখানে। ওরা দুজনে আস্তাবলটা পার করে সামনের দিকে এগিয়ে গেল। ভানুভবন পেছনে ফেলে ওরা আরও একটু এগিয়ে গিয়ে ডান দিকের পাহাড়ি রাস্তা ধরে ওপরের দিকে উঠতে লাগলো। এইভাবে 5 থেকে 10 মিনিট হাঁটার পর ওরা একটা মন্দিরের সামনে এসে দাঁড়ালো। মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে এখানে কেউ খুব একটা আসে না। চারপাশটা আগাছা আর জঙ্গলে ভরে গেছে। বিক্রম শঙ্করকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এখানকার সব গাছপালাই তো তোমার চেনা, তাই না? হ্যাঁ, চেনা বই কি, কিন্তু আরও একজন ছিল যে আমার থেকেও সবকিছু ভালো চিনত। বলতে পারেন এই জায়গাটা পুরোটাই ওর নখদর্পণে ছিল। কে এসে? এখন তাকে পাওয়া যাবে? মংলু। তবে কি শঙ্কর, তুমি এরকম চুপ করে গেলে কেন? আসলে সেই ঘটনার পর থেকে মংলু কেমন যেন হয়ে গেছে। সারাক্ষণ নেশা করে, বাড়িতেও যায় না, এই মন্দির চত্বরেই পড়ে থাকে। আগের মংলু হলে ওই আপনাকে সবটা দেখিয়ে দিত। সেই ঘটনার পর থেকে এরকম কেন হলো তুমি জানো কিছু? না, আমি বিশেষ কিছু জানি না। শুধু জানি যে ওই পুলিশকে খবর দিয়েছিল যে কেউ একজন মন্দিরের পেছনের পাহাড় থেকে নিচের খাদে পড়ে গেছে। এরপর 1 সপ্তাহ মংলুর কোনো পাত্তাই ছিল না। পুলিশও অনেক খোঁজাখুঁজি করে ওকে খুঁজে পায়নি। তারপর হঠাৎ একদিন সবাই ওকে এই মন্দিরের চাতালের সামনে আবিষ্কার করে। অচৈতন্য অবস্থায় পড়েছিল। আশেপাশের লোকেরাই পুলিশে খবর দেয়। পুলিশ ওকে হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে জ্ঞান ফেরার পর থেকেই কেমন যেন সব অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো। এখনো অবশ্য মাঝে মাঝেই বলে সেই কথাটা। কি কথা? মাস্টার মশাই পড়লো, মাস্টার মশাই ফেললো, মাস্টার মশাই পড়লো, মাস্টার মশাই ফেললো, মাস্টার মশাই পড়লো, মাস্টার মশাই ফেললো। আচমকা ওদের কথার মাঝে অন্য কারোর গলার স্বর শুনে দুজনেই ঘাড় ঘুরিয়ে দেখল মুখ ভর্তি দাড়ি, গায়ে নোংরা জামা প্যান্ট আর ছেঁড়া কম্বল জড়িয়ে একজন মন্দিরের চাতালে বসে।
আপন মনেই বকবক করে যাচ্ছে। শঙ্কর আঙুল তুলে তাকে দেখিয়ে বলল, ওই তো মংলু। বিক্রম চাতালের সামনে গিয়ে ভালো করে শুনে ফেলল মংলু ঠিক কি আউড়ে যাচ্ছে। মাস্টার মশাই বলল, মাস্টার মশাই ফেলল। কথাটা শুনে বিক্রম নিজের মনেই একবার বলে উঠল, মাস্টার মশাই পড়লো, মাস্টার মশাই ফেললো। কিছু বললেন? হ্যাঁ, না কিছু বলিনি। আচ্ছা, এই মাস্টার মশাই কারা? ওই প্রফেসরদের মংলু মাস্টার মশাই বলে ডাকতো। ওনাদের ওই তো সারাদিন এদিক ওদিক সব ঘুরি ঘুরি দেখাতো। শঙ্কর, এখানে এমন কোনো গাছ আছে যা দিয়ে নেশার জিনিস তৈরি করা যায়? সেই সব তো জানি না, তবে ওই প্রফেসররা এখানে প্রায় মংলুর সঙ্গে আসতো। ওনারা গাছ থেকে কিসব যেন তৈরি করার চেষ্টা করছিলেন, কিন্তু ওনাদের মধ্যে একজনের হঠাৎ মৃত্যু হওয়ার জন্য কাজটা শেষ হয়নি। তুমি কি করে জানলে যে কাজটা শেষ হয়নি? যিনি এখন আমাদের হোটেলে আছেন উনি তো সেই রকমই বলেছিলেন। ও আচ্ছা, আরো কিছু জানো নাকি? না। ঠিক আছে, এখন চলো তাহলে হোটেলে ফেরা যাক। জল খাবার খেয়ে একটু ঘুরতে বেরোবো। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, চলুন। ওরা যে পথে এসেছিল সেই পথেই আবার নিচে নেমে গেল। হোটেলে এসে বিশ্রাম নিয়ে জলখাবারের জন্য হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে, ওখানে গেল। থানার বড়বাবু আছেন? বিক্রমের কথা শুনে মাঝবয়সী স্বাস্থ্যবান, মাথায় কাঁচা পাকা চুল আর মোটা গোঁফের অধিকারী একজন অফিসার মুখ তুলে বিরক্তভাবে গম্ভীর গলায় বললেন, হ্যাঁ আছেন। আপনার কি দরকার? আর উনি এখন ব্যস্ত আছেন, যা বলার আমাকেই বলুন। সকাল সকাল যত সব জ্বালাতন। এখানে আসার আগে বিক্রম থানার বড়বাবু শেখর সামন্তকে ফোনে জানিয়েছিল, তাই বাইরে থেকে শোরগোল শুনে উনি নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। বিক্রম ছদ্মবেশে থাকায় থানার বাকিরা চিনতে না পারলেও শেখরবাবু চিনতে পেরেছিলেন। সেটা অবশ্য অরুণ স্যান্ডালের জন্যই সম্ভব হয়েছে। উনি শেখরবাবুকে বিক্রমের ব্যাপারে সবটা আগে থেকেই বলে রেখেছিলেন, তাই বাইরে এসে বিক্রমকে দেখেই উনি বললেন, দাসবাবু, ওকে আসতে দিন, আর আমাদের জন্য 2 কাপ চা পাঠিয়ে দেবেন। শেখরবাবুর কথা শুনে অফিসারটি আগের থেকে তুলনামূলক নরম সুরে বিক্রমকে উদ্দেশ্য করে বললেন, আপনি আগে বলবেন তো যে আপনি স্যারের বিশেষ লোক, তাহলে এত কথার দরকারই ছিল না। আপনি যান, ভেতরে যান, আর স্যারকে কিছু বলবেন না। হ্যাঁ। বিক্রম চুপচাপ ভেতরে চলে গেল। শেখরবাবু ওকে চেয়ারে বসতে বলে কথা শুরু করলেন। বিক্রম, তোমার সঙ্গে আলাপ করার ইচ্ছা আমার অনেক দিনেরই। অরুণদা তোমার ব্যাপারে এত গল্প করেছেন যে চাক্ষুষ দেখার ইচ্ছেটা আরও বেড়ে গিয়েছিল। যাই হোক, কাজে সুবাদেই দেখাটা হলো। বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমাকে অরুণদা সবটা না হলেও কিছুটা বলেছে। আসলে আমি আজ থেকে 10 বছর আগের একটা কেসের ব্যাপারে আপনার কাছ থেকে কিছু তথ্য জানার জন্যই এখানে এসেছি। 10 বছর আগে? তখন তো আমার পোস্টিং এই থানায় ছিল না। তবে কোন কেস বলো? আমি তোমাকে সেই কেসের ফাইল আনিয়ে দিচ্ছি। কলকাতা থেকে আসা একজন প্রফেসর পাহাড়ের নিচে খাদে পড়ে গিয়েছিল। পুলিশ তল্লাশি করেও ওনার মৃতদেহ পায়নি। সেই কেসের ব্যাপারে আপনার একটু সাহায্য চাই। প্রফেসর রুদ্র, যিনি এখানে কিছু একটা গবেষণা করছিলেন, সেই কেসের ব্যাপারে কি? একদম, কিন্তু আপনি তো তখন ছিলেন না বললেন, তাহলে কি করে জানলেন? আর এত বছর পরেও আপনার মনে আছে তখন আপনি আরো কিছু জানেন নিশ্চয়ই। আসলে এই কেসের দায়িত্বে যে অফিসার ছিলেন মিস্টার মুকেশ ঘোষাল, তিনি অবসর নেওয়ার পর এখন দার্জিলিংয়েই থাকেন। তখনই কথায় কথায় উনি বলেছিলেন ওই কেসটার কোনো সমাধান করতে না পারায় উনি আজও খুবই আফসোস করেন। কিন্তু তুমি হঠাৎ ওই কেসটার ব্যাপার কেন জানতে চাইছো বলো তো? অন্য একটা কেস তদন্ত করতে গিয়ে এই কেসটার ব্যাপারে জানার প্রয়োজন হয়েছে, তাই আর কি। আচ্ছা বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি ফাইল আনাচ্ছি। ধন্যবাদ। ওনাদের কথার মাঝখানে একটা ছেলে এসে 2 কাপ চা দিয়ে গেল। চা খেতে খেতে ওনারা টুকটাক কথা বলছিলেন। এর কিছুক্ষণ পরে একজন অফিসার এসে 2টো ফাইল দিয়ে গেল। শেখরবাবু ফাইল 2টো বিক্রমকে দিয়ে বললেন, এই নাও, এতে সব কিছু লেখা আছে। ধন্যবাদ।
আমি এই ফাইল দুটো নিয়ে যেতে পারি? আসলে একটু ভালো করে পড়ে দেখতাম, কালকের মধ্যেই ফেরত দিয়ে যাব। অবশ্যই। আর একটা সাহায্য করতে হবে। কি সাহায্য বলো? যে অফিসার এই কেসের দায়িত্বে ছিলেন, মানে সুকেশ ঘোষাল, তার ঠিকানাটা দিলে একটু ভালো হয়। হ্যাঁ, আমি তোমাকে একটা কাগজে লিখে দিচ্ছি। ধন্যবাদ। ফাইলগুলো আর ঠিকানাটা নিয়ে বিক্রম শেখরবাবুর সঙ্গে করমর্দন করে উঠে পড়ল। থানা থেকে বেরিয়ে নিজের হাত ঘড়িতে সময়টা দেখে মনে মনে বলল, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। সুকেশবাবুর বাড়ি এখান থেকে অনেকটা দূরে, আর পেটেও ছুঁচো ডন দিচ্ছে। এখন না হয় হোটেলেই ফিরে যাই, বিকেলের দিকে ওনার বাড়ি যাওয়া যাবে। যেমন ভাবা তেমন কাজ। রাস্তা পার করে একটু এগিয়ে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে গিয়ে একটা ট্যাক্সিতে উঠে কোথায় যাবে সেটা চালককে বলে দিয়ে সিটে গা এলিয়ে দিল। চোখটা বন্ধ করে মংলুর আওড়ানো কথাগুলো ক্রমাগত ভেবে যাচ্ছিল। আনন্দমোহন হোটেলটা এমন জায়গায় অবস্থিত যে ওখানে কোনো গাড়িই যায় না, সব গাড়ি ম্যাল পর্যন্ত আসে। তাই বিক্রম ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে ম্যাল থেকে হেঁটে হোটেলে এলো। ভেতরে ঢুকতেই শঙ্করকে বলল, দাদা, আপনি কোথাও গিয়েছিলেন? আপনাকে ফোনে না পেয়ে হোটেলের রিসেপশনে আপনার বাড়ি থেকে ফোন এসেছিল। শঙ্করের কথা শুনে বিক্রম প্রথমে হকচকিয়ে গিয়েছিল, তারপর পকেট থেকে ফোন বের করে দেখল ফোনে চার্জ না থাকায় সেটা বন্ধ হয়ে গেছে। ফোনটাকে আবার পকেটে ঢুকিয়ে রেখে জিজ্ঞাসা করল, কিছু বলেছে? না দাদা, আপনি আছেন কিনা জিজ্ঞেস করছিল। আমি না বলাতে উনি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলেন। আচ্ছা, ধন্যবাদ। বলছিলাম অনেক বেলা হয়ে গেছে, নিচে রেস্টুরেন্টে গেলে কিছু খাবার দাবার পাওয়া যাবে? এখন তো আর নিচে গেলে কিছু পাবেন না, তবে চিন্তা করবেন না, আপনার জন্য ডাল, ভাত, সবজির তরকারি আর ডিমের কালিয়া আমি আলাদা করে রেখে দিয়েছি। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, 5 মিনিটের মধ্যে আপনার খাবার আপনার ঘরে পৌঁছে যাবে। কথা বলা শেষ করে বিক্রম ঘরে এসে চটপট ফোনটা চার্জে বসিয়ে দিয়ে বাথরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখে পর 4টে মিসড কল, একটা ডিআইজি অরুণ সান্যালের আর অপর 3টে অনলের। ও তাড়াতাড়ি অরুণবাবুকে ফোন করে। কিছুক্ষণ বেজে যাওয়ার পর অপর প্রান্ত থেকে অরুণবাবুর গৌরগম্ভীর গলার স্বর শোনা যায়। বিক্রম, তোমার ফোন সুইচ অফ বলছিল কেন? আমি তোমাকে কতবার ফোন করেছিলাম। স্যার, আসলে চার্জ শেষ হয়ে গেছিল, হোটেলে ফিরে চার্জ দিয়ে তবে আপনাকে ফোন করছি। আচ্ছা ঠিক আছে, ওখানে কেসের কি খবর? কতদূর এগোলে? স্যার, এখানে তো এসেছিলাম পাকানো জট ছাড়াতে, কিন্তু এখন এখানেই অনেকগুলো জট পেকে আছে। যেমন? কলকাতা থেকে ওনাকে অনুসরণ করতে করতে মাঝপথে হারিয়ে ফেলেছিলাম। তবে উনি যে হোটেলে ওঠেন সেই হোটেলের মালিক আনন্দবাবু আমার সঙ্গে একই গাড়িতে দার্জিলিং আসছিলেন। আনন্দবাবুই হোটেলে থাকার সব ব্যবস্থা করে দিয়েছেন। এখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলে জানলাম আমাদের সন্দেহ একেবারেই বৃথা নয়। উনি আমাকে অনেক তথ্যই ভুল দিয়েছেন, আর তার জন্যই জটটা বেশি করে পেকেছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমার মন বলছে এই সবের পেছনে উনি একা নন। এখানে মেঘের আড়ালে একজন মেঘনাথ আছেন, আর আমাদের সেই মেঘনাথকেই খুঁজে বার করতে হবে। তোমার খটকাগুলো একবার শুনি। প্রথমত, প্রফেসর রুদ্র মারা যাওয়ার পরেও প্রফেসর সেন প্রতি বছরই দার্জিলিং কেন আসেন? উনি কলেজের তরফ থেকে আসেন না সে ব্যাপারে আমি নিশ্চিত, কারণ আমি কলেজে খোঁজ নিয়ে দেখেছি। আর উনি এখানে ঘুরতেও আসেন না। যখনই আসেন সারাদিন কোথাও যেন থাকেন, শুধু রাতের বেলা হোটেলে ফেরেন। এই খবরটা আমাকে হোটেলের ম্যানেজার শঙ্কর বলেছে। এবার তো ওনার সঙ্গে 2জন ছেলেও ছিল, কিন্তু তারা কেউ এই হোটেলে ওঠেনি। দ্বিতীয়ত, ওনাদের যে স্থানীয় ছেলেটা সবকিছু ঘুরে দেখাতো, মানে মংলু, সেও ওই ঘটনার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করে। আমি ওই মন্দিরটাতেও গিয়েছিলাম যেটার কথা প্রফেসর সেন আমাকে সেদিন ফরেন্সিক ল্যাবে বলেছিলেন, কিন্তু এখন ওখানে কেউ যায় না। তাই চারপাশটা শুধু জঙ্গল আর আগাছায় ছেয়ে আছে। আর কি জানতে পারলে? আমি শেখরবাবুর সঙ্গেও দেখা করেছিলাম। উনি বিশেষ কিছু তথ্য দিতে পারেননি, তবে ওই কেসের ফাইলগুলো আমি নিয়ে এসেছি।
আর যিনি এই কেসটা দেখছিলেন অফিসার সুকেশ সামন্ত, তিনি এখন দার্জিলিংয়েই থাকেন। ওনার বাড়ির ঠিকানা নিয়ে এসেছি, ওনার সঙ্গে কথা বলবো, কিছু জানতে পারলে আপনাকে জানাবো স্যার। আচ্ছা, যে কারণে তোমাকে ফোন করেছিলাম সেটা হলো তুমি যে নম্বরটা দিয়েছিলে সেটা কার এখনো কিন্তু জানা যায়নি। তবে ওই নম্বরের শেষ লোকেশনটা কিন্তু দার্জিলিংয়ের ওই জ্ঞানজ্যোতি কলেজ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার। এমন সময় দরজায় আওয়াজ হয়। বিক্রম জিজ্ঞাসা করে, কে? আপনার খাবারটা ম্যানেজার বাবু পাঠালেন। বিক্রম ফোনটা কানে ধরে রেখেই দরজাটা খুলে খাবারটা নিয়ে নিল। ফোনটা রেখে দেওয়ার আগে ও বলে উঠল, স্যার আপনাকে আরেকটা কথা বলা হয়নি। মংলু মানে যে প্রফেসরদের ঘুরিয়ে সব জায়গা দেখাতো, সেই প্রফেসর রুদ্রর পাহাড় থেকে পড়ে যাওয়ার খবরটা সেদিন পুলিশকে দিয়েছিল। তাই নাকি? তাহলে ওকে ধরলে তো অনেক খবরই জানা যাবে। কিন্তু এখন সে সম্ভাবনা নেই বললেই চলে। কেন? সেই ঘটনার 1 সপ্তাহ মতো মংলু কোথাও যেন উধাও হয়ে গেছিল। পুলিশ পরে ওকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে জ্ঞান আসার পর থেকেই আবোল তাবোল বকতে শুরু করে। এখন সারাদিন নেশা করে বেড়ায়। আর আর কি বিক্রম? স্যার একটা বিষয় আমার মাথায় এক্ষুনি এলো। কি? স্যার মংলু তো কোনো কাজ করে না, তাহলে নেশা করার জন্য টাকা কোথা থেকে পায়, আর কেই বা সেই টাকা ওকে দেয়? তুমি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখো, দরকার পড়লে না শেখরকেও বলবে, ও তোমাকে সব রকম সাহায্য করবে। ঠিক আছে স্যার। আর একটা বিষয়ও খটকা আছে। মংলু একটাই কথা তোতা পাখির মতো সারাক্ষণ আওড়ায়, সেটা হলো মাস্টার মশাই পড়লো, মাস্টার মশাই ফেললো। এটা আবার কেমন কথা? ঠিক আছে, তুমি খোঁজ খবর নাও, তবে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে এর সমাধান করতে হবে, না হলে কেসটা আমাদের কিন্তু বন্ধ করে দিতে হবে। আমি তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করছি স্যার। আর 2-1টা জট পরিষ্কার হয়ে গেলেই কেসটার সমাধান হয়ে যাবে। আপনাকে আমি আশাহত করব না। তোমার উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে। কথা বলা হয়ে গেলে বিক্রম ফোনটা রেখে দিয়ে খাবারটা খেয়ে নেয়। বিক্রম শেখরবাবুর দেওয়া ঠিকানা অনুযায়ী এসে একটা দোতলা বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িটা একটু নিরিবিলি জায়গায়। বাড়ির মেইন গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে বিক্রম জিজ্ঞাসা করল, ও ভাইয়া, পুলিশ বাবু ঘর মে হ্যাঁ? ওর প্রশ্ন শুনে মাঝারি উচ্চতার টাক মাথা আর মোটা গোফওয়ালা হৃষ্টপুষ্ট গোছের দারোয়ানটি আধা বাংলা আর আধা হিন্দি মিশিয়ে যা বলল, তাতে বিক্রম এইটুকু বুঝল যে অফিসার সুকেশ সামন্ত এখন বাড়িতেই আছেন। ও দারোয়ান লোকটিকে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, ভাইয়া মুঝে পুলিশ সে থোড়া মিলনা হ্যায়, মেরা কুছ কাম হ্যায়। দারোয়ানটি বিক্রমের মুখে হিন্দি শুনে এবার আর আগের মতো আধা হিন্দি আধা বাংলা মিশিয়ে না বলে সরাসরি হিন্দিতেই বলল, हाँ हाँ बाबू, साहब जी तो अंदर है, लेकिन आप कौन? आपको तो पहले कभी नहीं देखा। मैं कलकत्ता से आया हूं, तुम ये कार्ड उनको जाके दिखाओ, उनको समझ में आ जाएगा, ठीक है? দারোয়ানটি ওর কথা শুনে মাথা দুপাশে হেলিয়ে ওকে গেটের বাইরে দাঁড়াতে বলে নিজে ভেতরে গেল। বেশ কিছুক্ষণ পর এক কাল হাসি নিয়ে ফিরে এসে বলল, आप अंदर जाइए, साहब जी आपका इंतजार कर रहा है। গেট খুলে দেওয়ায় বিক্রম ভেতরে প্রবেশ করল। গেট থেকে দুপা এগোলে তারপর বাড়ির মূল দরজা। দরজাতেই সুকেশ বাবু দাঁড়িয়ে ওকে দেখেই ভেতরে বসার ঘরে নিয়ে গেলেন। দুজনে মুখোমুখি দুটি সোফায় বসলেন। সুকেশ বাবুই প্রথমে জিজ্ঞাসা করলেন, চা না কফি? যে কোনো একটা হলেই হলো, তবে একটু কড়া হলে বেশি ভালো হয়। সুকেশবাবু হাঁক দিয়ে ওনার সর্বক্ষণের কাজের লোক ছোট্টুকে ডেকে 2 কাপ বেশ কড়া করে কফি করে আনতে বললেন। ছোট্ট মালিকের হুকুম শুনে তড়িঘড়ি রান্নাঘরে চলে গেলে সুকেশবাবু এবার প্রশ্ন করলেন, হ্যাঁ এবার বলো তোমার এখানে আসার কারণটা। শেখর আমাকে সকালে ফোন করে জানিয়েছে, তাও তোমার মুখ থেকে আমি শুনতে চাই। বিক্রম ওনাকে এখানে আসার একটা সংক্ষিপ্ত বিবরণ দিল। সেটা শুনে সুকেশবাবু বেশ গম্ভীরভাবে বললেন, ওই একটা কেস আমি আমৃত্যু পর্যন্ত মনে রাখবো।
এত সাধারণ হওয়া সত্ত্বেও ওটার কোনো সমাধান আমি করতে পারিনি। কিন্তু তোমাকে যতটা পারি আমি অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ অফিসার। আমি ওই কেসটার ব্যাপারে আপনার থেকে এমন কিছু তথ্য চাই যেটা আপনার অস্বাভাবিক লেগেছে। অস্বাভাবিক? সুকেশবাবু কিছুক্ষণ ভেবে নিয়ে বলতে শুরু করলেন। অস্বাভাবিক তো অনেক কিছুই ছিল, যেমন ওই কেসের প্রত্যেক সাক্ষী মংলু আমাদেরকে খবর দেওয়ার পর কেমন যেন কর্পূরের মতো উবে গিয়েছিল। তারপর যিনি পড়ে গিয়েছিলেন প্রফেসর রুদ্র নাকি সেই দিন ওনার এক বন্ধু প্রফেসর কার্তিকের সঙ্গে দেখা করার জন্য বেরিয়েছিলেন, কিন্তু আমরা প্রফেসর কার্তিকের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতেই পারিনি। এমনকি ওনার বাড়ি গিয়েও খোঁজ নেওয়া হয়েছিল। এখানে উনি একাই থাকতেন, পরিবার বলতে কেউই নেই, বিয়ে থা করেননি। তাই ওনার এভাবে নিখোঁজ হয়ে যাওয়া সেরকম কেউ মাথা ঘামায়নি। আর প্রফেসর রুদ্রর বন্ধু যিনি ওনার সঙ্গে এখানে এসেছিলেন, ইনিও এই কেসটা নিয়ে সেরকম আগ্রহী দেখাননি। তাই খুব স্বাভাবিকভাবে আমরা কয়েকদিন খোঁজাখুঁজির পর কেসটা বন্ধ করে দিই। দুটো মানুষ এইভাবে হারিয়ে গেল, অথচ কারোর কোনো হেলদোলই ছিল না। এই এত বছর পর তুমি এই কেসটার ব্যাপারে জানতে। কিন্তু কেস ফাইলের কোথাও তো প্রফেসর কার্তিকের ব্যাপারে কিছু লেখা নেই। হ্যাঁ, আসলে আমাদের মনে হয়েছিল প্রফেসর রুদ্রের কেসটা নিছকই একটি দুর্ঘটনা, আর প্রফেসর কার্তিকের এই কেসটার সঙ্গে কোনো যোগসূত্র নেই। তাই আমরা কেস ফাইলে প্রফেসর কার্তিকের উল্লেখ করিনি। কিছু মনে করবেন না অফিসার, আমি বলতে বাধ্য হচ্ছি, এটা কিন্তু আপনাদের চরম গাফিলতি। বিক্রমের কথা শুনে সুকেশবাবু প্রচন্ড রেগে গিয়ে প্রায় চিৎকার করে বলে উঠলেন, তোমার এত বড় আসপর্দা! তুমি আমাকে শেখাতে এসেছো কোনটা গাফিলতি আর কোনটা? সবে তো কটা বছর চাকরি করছো, এর মধ্যেই তুমি সব বুঝে গেছো। এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে চলে যাও, না হলে আমি কিন্তু দারোয়ানকে বলে। ওনার করা অপমানটা গায়ে না মেখে বিক্রম ওনাকে মাঝপথে থামিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, আপনার তুলনায় আমার অভিজ্ঞতা সত্যি অনেক কম, কিন্তু যেটা ভুল সেটা আমার কাছে ভুলই। সেটা যেই করুক না কেন, দুজন মানুষ একে অন্যের সঙ্গে দেখা করবে বলে বেরিয়ে দুজনের একজন পাহাড় থেকে পড়ে গেল আর অপরজন উধাও হয়ে গেল জেনেও আপনারা প্রথমটা দুর্ঘটনা আর দ্বিতীয়টা গুরুত্বহীন ভেবে সম্পূর্ণ কেসটাই বন্ধ করে দিলেন। এটা আপনাদের গাফিলতি নয়। আজ আমি চলে যাচ্ছি, তবে আপনাকে কথা দিয়ে যাচ্ছি, এই কেসটা আমি আবার খুলব। শুধু তাই নয়, এর শেষ দেখেই আমি ছাড়ব। কথাটা বলে বিক্রম গটগট করে সুকেশবাবুর বাড়ি থেকে বেরিয়ে গেল। ছোট্ট কফি নিয়ে এলে উনি বলেন, ওগুলো নিয়ে যা। ওনার গলার স্বর শুনে ছোট্ট বুঝতে পারে তার মালিক এখন প্রচন্ড রেগে আছেন। তাই ও আর কোনো কথা না বলে চুপচাপ চলে যায়। ছোট্ট চলে গেলে সুকেশবাবু সোফায় বসে বিক্রমের বলে যাওয়া শেষ কথাগুলো ভাবতে থাকেন। পরক্ষণে নিজের ফোনটা হাতে নিয়ে কারোর একটা নাম্বার ডায়াল করে ফোনটা কানে ধরেন। অফিসার সুকেশ সামন্তর বাড়ি থেকে বেরিয়ে বিক্রম বেশ খানিকটা পথ হেঁটে এগিয়ে গিয়ে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালো। একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল ও যখন সুকেশবাবুর বাড়ি থেকে বেরিয়েছে তখন থেকেই দুটি অল্প বয়সী ছেলে ওর পেছনে দেখতে পাচ্ছে। ওরা ওর পিছু নিয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্যই এই চায়ের দোকানটা এসে দাঁড়ানো। ওকে দাঁড়াতে দেখে ছেলেগুলো কিছুটা দূরে দাঁড়িয়ে পড়েছে। এটা দেখার পর ওর সন্দেহটা ঠিক প্রমাণিত হয়। চা খেতে খেতে বার কয়েক ছেলেগুলোর দিকে তাকিয়ে বিক্রম বুঝতে পারে ওদের মধ্যে একজনকে ও নিউ জলপাইগুড়ি স্টেশনে দেখেছিল। চায়ের দাম মিটিয়ে দিয়ে বিক্রম আবার হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে ভাবতে থাকে, এটা হঠাৎ আমার পিছুই বা করছে কেন? তাহলে কি আমার ব্যাপারটা কেউ জানতে পেরে গেল? কিন্তু আমি তো আমার আসল পরিচয় এখানে শুধুমাত্র দুজনকেই দিয়েছি, একজন অফিসার শেখর আর একজন অফিসার সুকেশ।
তাহলে কি এনাদের মধ্যে কেউ এই কেসের সঙ্গে জড়িত? শেখরবাবু সেরকম কিছুই জানেন না বললেন, তাহলে পড়ে রইল একজন, সুকেশ বাবু। ওনার সঙ্গে কথা বললেও আমার ঠিক মনোভূত হলো না। উনি যেন কিছু একটা লুকাতে চাইছেন, কিন্তু কি? এমন সময় ওর ফোনটা ধাতব শব্দ করে বেজে উঠল। ফোনটা কানে ধরতেই অপর প্রান্ত থেকে অফিসার শেখর ঘোষালের কণ্ঠস্বর ভেসে এলো। বিক্রম, তুমি এখন একবার থানায় আসতে পারবে? বিক্রম আবার একবার ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে নিল সেই ছেলেগুলো আসছে কিনা। তারপর কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, এখন যেতে পারবো না। কোনো দরকার ছিল কি? আপনি ফোনে বলতে পারেন। দরকার বলতে অফিসার মুকেশ সামন্ত আমাকে ফোন করেছিলেন। উনি তোমার সঙ্গে আর একবার কথা বলতে চান। আগের ব্যবহারের জন্য উনি খুবই দুঃখিত। শেখরবাবুর কথা শুনে বিক্রমের কপালে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠল। কিছুক্ষণ আগে করা সুকেশবাবুর ব্যবহারটা মনে পড়ে গেল। বিক্রম ভেবেচিন্তে বলল, আমি কালকে একবার ওনার বাড়ি যাব, আপনি ওনাকে বলে দেবেন। আচ্ছা। শেখরবাবু, আপনাকে একটা সাহায্য করতে হবে। কি রকম সাহায্য বলো? আমি অবশ্যই করব। আমি আপনাদের এখানকার একটি কলেজ, জ্ঞানজ্যোতি কলেজ, ওখানে গিয়ে একটু নিজের মতো করে জিজ্ঞাসাবাদ করতে চাই। আপনি যদি ওখানকার প্রিন্সিপালকে বলে ব্যবস্থা করে দেন তাহলে খুবই ভালো হয়। আচ্ছা বেশ, আমি সব ব্যবস্থা করে রাখবো। ফোনে কথা বলতে বলতে বিক্রম কখন যে ম্যালে চলে এসেছিল সেটাও খেয়াল করেনি। আচমকা একটা বাচ্চার সঙ্গে ধাক্কা লেগে যাওয়ায় ও সেটা খেয়াল করে। বিক্রম বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে খেয়াল করে মেয়েটির হাত থেকে চকলেটটা মাটিতে পড়ে গেছে। এটা দেখেও বলে, সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে আঙ্কেল, আমিও তো তোমাকে দেখতে পাইনি। কিন্তু তুমি একা একা এখানে কি করছো? আমি একা নই, ওই যে আমার মা আর বাপিও সাথে আছে। আমরা সবাই এখানে ঘুরতে এসেছি। মেয়েটি কিছুটা দূরে একজন দম্পতির দিকে আঙুল দেখিয়ে বলে। বিক্রম মনে মনে ঠিক করলো বাচ্চাটিকে তার মা বাবার কাছে দিয়ে আসবে, আর তার আগে ওকে একটা চকলেট কিনে দেবে। সেই মতো পাশের দোকান থেকে একটা চকলেট কিনে মেয়েটির হাতে দিল। ও দোকানদারকে টাকা দিচ্ছিল। ততক্ষণে মেয়েটির বাবা মা ওখানে চলে এসেছে। টিম্পি, তোমাকে কতবার বলেছি না আমার হাত ছেড়ে একা একা এদিক ওদিক চলে যাবে না? আর এই চকলেটটা তোমাকে কে দিল? ওই যে আঙ্কেলটা। আসলে আমার চকলেটটা ধাক্কা লেগে পড়ে গিয়েছিল, তো তাই ওই আঙ্কেলটা আমাকে এটা দিল। ডিম্পির মা এবার বিক্রমকে ডেকে বলল, শুনুন। এতদিন পর বহু পরিচিত একটা কণ্ঠস্বর শুনে বিক্রমের চোখের সামনে একে একে অনেক স্মৃতি এসে জমা হলো। ওকে কোনো উত্তর দিতে না দেখে ডিম্পির মা আবার বলল, শুনছেন? বিক্রম পেছনে ফিরে দেখল কণ্ঠস্বরটি শুধু চেনা নয়, মানুষটিও ওর চেনা, তবে আগের তুলনায় একটু মোটা হয়েছে। এই যা। বিক্রমকে দেখে যে চিনতে পারেনি সেটাও বুঝতে পারল। এমনিতেও চিনতে পারারও কথা নয়, আজ থেকে 12 বছর আগে শেষ দেখা হয়েছিল। এতগুলো বছরে বিক্রম অনেকটাই বদলে গেছে। তাই ও আর নিজের আসল পরিচয় না দিয়ে বলল, হ্যাঁ বলুন। আপনি আমার মেয়েকে চকলেটটা কিনে দিয়েছেন কেন? ওর কাছে যেটা ছিল সেটা আমার সঙ্গে ধাক্কা লাগায় মাটিতে পড়ে গিয়েছিল, তাই এটা কিনে দিয়েছি। ওদের কথার মাঝখানে বাচ্চা মেয়েটির বাবা বলল, আরে ঠিক আছে, তুমি হঠাৎ গোয়েন্দাগিরি শুরু করলে কেন? মেয়েটা তোমাকে আগেই বলল টুরিস্ট তো। তা কোন হোটেলে উঠেছেন? বিক্রম সংক্ষেপে নিজের পরিচয় দিয়ে হোটেলের নামটা বলল। সেটা শুনে লোকটা বলল, আরে বাহ, আপনার লেখার বিষয়টা তো দারুণ। নমস্কার, আমি অভিজিৎ রায়, ইনি আমার গিন্নি সুমিতা রায়, আর আমাদের কন্যা সিঞ্জিনী রায়, ডাক নাম ডিম্পি। আপনার সঙ্গে আলাপ হয়ে ভালোই লাগলো মশাই। আমি কর্মসূত্রে 2 বছর ধরে এইখানেই আছি। এখানকার একটা কলেজ, জ্ঞানজ্যোতি কলেজ, ওখানেই আমি বোটানির প্রফেসর। মাঝে মাঝে সন্ধ্যায় পরিবার সহ মেলে ঘুরতে আসি। অভিজিৎ বাবু বোটানির প্রফেসর শুনে বিক্রম বলে উঠল,
তাহলে তো আপনি আমাকে অনেক সাহায্য করতে পারবেন। কোথায় কি গাছ আছে সেই ব্যাপারে আপনি অনেক তথ্যই আমাকে দিতে পারবেন। অবশ্যই। এই নিন, এই যে আমার কার্ড। আপনার সময় মতো আমাকে ফোন করে নেবেন। বিকেল 4টের পর মোটামুটি আমি ফাঁকাই থাকি। কাল তো কলেজ ছুটি, যদি কিছু মনে না করেন তাহলে কাল সকালেই আপনাকে ফোন করি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কথাটা বলে অভিজিৎ বাবু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, এবার চলো, আমাদের তো বাড়ি ফিরতে হবে। ওনারা ওকে বিদায় জানিয়ে চলে গেলে বিক্রমও নিজের হোটেলে ফিরে এলো। অফিসার শেখর ঘোষালকে ফোন করে জিজ্ঞাসা করলো, নমস্কার শেখর বাবু, আপনাকে আরেকবার বিরক্ত করলাম। না না, বিরক্ত করার কি আছে, বলো কি বলবে। আপনি কি জ্ঞানজ্যোতি কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছেন? না, এখনো সেটা বলা হয়ে ওঠেনি। দেখি, আমি রাতের দিকে কথা বলবো। যাক, ভালোই হলো। আর কথা বলতে হবে না, পরে যদি দরকার পড়ে তাহলে আপনাকে আমি বলবো। আচ্ছা, হঠাৎ কথা বলতে বারণ করলে কেন জানতে পারি কি? অবশ্যই, কিন্তু এই মুহূর্তে নয়, আমি আপনাকে সামনাসামনি বলবো। আচ্ছা বেশ, ঠিক আছে। বিক্রম ফোনটা রেখে দিয়ে মনে মনে ভাবল, এখনই কাউকে কিছু বলা ঠিক হবে না। সমাধানের এতটা কাছে এসে সবটা নষ্ট হয়ে যেতে কিছুতেই দেওয়া যাবে না। আর ওই ছেলেগুলো কার নির্দেশে আমার পিছু নিয়েছিল সেটাও জানতে হবে। এখন প্রতিটা পদক্ষেপ আরও সতর্ক হয়ে ফেলতে হবে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি অভিজিৎ বলছি। কালকে মেলে পরিচয় হলো, আজকে আপনাকে ফোন করব বলেছিলাম। চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি এক কাজ করুন, আমার বাড়িতেই চলে আসুন। আপনার হোটেল থেকে বেশি দূর নয়, সামনাসামনি বসে কথা বলতে সুবিধা হবে, তাই না? আচ্ছা, আপনার ঠিকানাটা আরেকবার বলুন তো। আপনি মেল থেকে সোজা এগিয়ে ভানু ভবনের সামনে আসুন, আমি ওখানে আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা। বিক্রম ফোন রেখে তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। শঙ্করকে বলে সকালের জলখাবার ও বাইরে খেয়ে নেবে, দুপুরের খাবারটা যেন ওর জন্য রেখে দেয়। অভিজিৎ বাবুর নির্দেশ মতো বিক্রম ভানু ভবনের সামনে চলে আসে। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে লক্ষ্য করে অভিজিৎ বাবু ওকে হাত নেড়ে ডাকছেন। ও ওনার কাছে যেতেই উনি বলেন, আসুন আসুন, এইখান থেকে কাছেই। এই যে রাস্তা, এর বাঁকটা নিয়ে প্রথম বাড়িটাই আমার। আমি নিচের তলাটাই কিনে নিয়েছি একেবারে। ওরা দুজন বাড়িতে ঢুকে বসার ঘরে বসে। অভিজিৎ বাবু ওনার স্ত্রী সুমিতাকে দুজনের জন্য চা জল খাবারের বন্দোবস্ত করতে বললেন। তারপর বলুন, লেখালেখির কাজ কতটা এগিয়েছে? আর কতটা? এখানে আসা পর্যন্ত এমন কাউকে পেলাম না যে ভালো কোনো তথ্য দিতে পারে। আমি যে হোটেলে আছি সেই হোটেলের ম্যানেজার বলল এখানে নাকি একটা মন্দির আছে, সেখানে বিভিন্ন রকম গাছ থাকতে পারে, তবে ওখানে নাকি এখন ভূতের উপদ্রব, তাই কেউ একটা যায় না। আমি অনেক অনুরোধ করায় একদিন যাওয়া গেল, কিন্তু ওইটুকুই। একদিনে কি আর সব জানা যায়? বিক্রমের কথায় অভিজিৎ বাবু মাথা দুলিয়ে বললেন, সেই তো, এত বড় জায়গা, সেখানে অজস্র রকমের গাছগাছালি রয়েছে, সেই সব কি আর একদিনে জানা সম্ভব? কাল যখন শুনলাম আপনি বোটানির প্রফেসর, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করলে কিছু তথ্য তো জানতেই পারবো। হ্যাঁ, আমি 2 বছর ধরে এখানেই আছি। এখানে রক গার্ডেন বলে একটা জায়গা আছে, মূলত টুরিস্ট স্পট। পাহাড় কেটে কেটে তার ধাপে ধাপে যাতায়াতের রাস্তা তৈরি করা হয়েছে। ঘোরার জন্য বেশ ভালো একটা জায়গা। ওখানে পাহাড়ের মাথায় একটা ছোট্ট নার্সারি মতো করা। ওখানে বিভিন্ন রকম ফল ফুলের গাছ দেখতে পাবেন, বেশিরভাগই পাহাড়ি ফুল ফল। ওখানে গাইড আছে, কোনো বিষয়ে জানার হলে সেই আপনাকে বলে দিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কি একটা ভূতের উপদ্রবের কথা বলছিলেন? আমি বেশি কিছু জানি না, হোটেলের ম্যানেজার যা বলল তাই শুনলাম। কোনো একজন প্রফেসর ওখান থেকে নাকি পড়ে গিয়েছিল। ও, সেই প্রফেসরের কেসটা? সে তো 10 বছর আগের ঘটনা। সেটার ব্যাপারে তো আমিও শুনেছি। আমাদের কলেজের একজন বোটানির প্রফেসর কার্তিক ঘোষ, উনিও তো সেই সময় থেকেই নিখোঁজ। সেই থেকে তো এই কলেজে কেউ চাকরি নিয়ে আসতেই চাইতো না। সবার মধ্যেই একটা বদ্ধ মূল ধারণা হয়েছিল, যেই এখানে চাকরি করবে
সে নাকি নিখোঁজ হয়ে যাবে। তারপর তো আমি এখানে আসি। আমার আগে অবশ্য অন্য একজন প্রফেসরও এসেছেন। উনি কেমিস্ট্রির প্রফেসর, নাম দিগ্বিজয় দত্ত। ওনাকেও নাকি অনেকে বলেছিল যে এই কলেজটা নাকি ভালো নয়, এখানে যেই আসে সেই নাকি নিখোঁজ হয়ে যায়। উনি অবশ্য সেই সবে পাত্তা দেননি। উনি আমার আসার 5 বছর আগে এখানে এসেছেন। তার মানে উনি প্রায় 7 বছর ধরে এখানে আছেন। ওনার সঙ্গে কি আলাপ করা যায়? হ্যাঁ, আপনি কাল না হয় একবার কলেজে চলে আসুন, তখনই আমি আলাপ করিয়ে দেব। আচ্ছা, আজ তাহলে উঠি। সে কি জল খাবারটা অন্য একদিন হবে। বিক্রম ওনার সঙ্গে করমর্দন করে বেরিয়ে পড়ল। এখানে আসার সময় লক্ষ্য করেছে কালকের ছেলে দুটো আজকেও ওর পিছু নিয়েছিল। এখন বেরিয়ে আশপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিয়ে হাঁটতে শুরু করল। দুপুরে হোটেলে খাবে সেটা বলেই এসেছিল। সেই মতো হোটেলে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচে খেতে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখল সেই ছেলেগুলোকে ম্যানেজারের সঙ্গে কথা বলতে। এটা দেখে ও একটু অবাক হলো। পরে ম্যানেজারকে ছেলেগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করবে বলে ঠিক করল। বিক্রম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ফিরে ল্যাপটপটা খুলে বসল। এখানকার ইন্টারনেট পরিষেবা খুব ভালো না হলেও একদমই খারাপ বলা চলে না। গুগলে জ্ঞানজ্যোতিষী কলেজের ওয়েবসাইটটা খুলে ওখানকার ডিপার্টমেন্টগুলোর ফ্যাকাল্টি মেম্বারদের যে বিবরণ দেওয়া আছে সেগুলো একবার চোখ বুলিয়ে নিল। অভিজিৎ বাবুর দেওয়া তথ্য অনুযায়ী প্রফেসর দিগ্বিজয় আজ থেকে 6 বছর আগে এই কলেজে এসেছেন। সেই তথ্যটাই একবার মিলিয়ে দেখে নিল, কিন্তু ওনার ব্যাপারে আর কিছু খুব একটা লেখা নেই। উনি কোন কলেজে আগে ছিলেন বা ওনার ব্যক্তিগত কোনো তথ্যই দেওয়া নেই। নিদেন পক্ষে ওনার একটা ছবিও এখানে দেওয়া নেই। তবে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা খুব চেনা চেনা লাগলো। একটু ভাবতেই মনে পড়ল ডিআইজি অরুণ সান্যালকে যে নাম্বারটার খোঁজ করতে বলেছিল এটা সেই নাম্বার। তখনই ওর মনে পড়ল অরুণ বাবুও বলেছিল এই নাম্বারটার শেষ লোকেশন দার্জিলিংয়ের জ্ঞানজ্যোতি কলেজে দেখাচ্ছিল। এটা দেখে ও মনে মনে বলল, তার মানে ডক্টর সেন কলকাতা থেকে যার সঙ্গে কথা বলতে বলতে দার্জিলিং আসছিলেন সে আর কেউ নয়, প্রফেসর দিগ্বিজয় দত্ত। কিন্তু দিগ্বিজয়ের সঙ্গে ওনার কিসের সম্পর্ক? আর আমি যে সব কথাবার্তা শুনেছিলাম তাতে স্পষ্ট মনে হচ্ছিল উনি কলকাতায় রাঘবের কেসটার ব্যাপারে কাউকে ফোনে জানাচ্ছিলেন। সে যদি দিগ্বিজয় দত্ত হয় তাহলে এই সব কিছুর সঙ্গে উনিও কি জড়িত? এ তো জট খুলতে গিয়েও খুলছে না। এখনো পর্যন্ত যা যা প্রমাণ পেয়েছি সবটাই খাপ ছাড়া। সেগুলোর উপর ভিত্তি করে ওনাদের মতো লোককে আর যাই হোক অপরাধী হিসাবে গ্রেপ্তার করা যাবে না। আরো প্রমাণ চাই, আরো প্রমাণ চাই। কালকে একবার অভিজিৎ বাবুর সহায়তায় কলেজে গিয়ে প্রফেসর দিগ্বিজয়ের সঙ্গে কথা বলতে হবে। তার আগে শেখর বাবুকে একটা ফোন করি। ফোনটা বের করে শেখর বাবুর নাম্বারটা ডায়াল করতে যাচ্ছিল এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজাটা খুলে দেখে শঙ্কর এসেছে। দাদা, আজ সন্ধ্যায় আমাদের হোটেলের মালিক আনন্দমোহন বাবু একটা ছোট পার্টির আয়োজন করেছেন। উনি চান হোটেলের সমস্ত অতিথিরা সেই পার্টিতে উপস্থিত থাকুক। এইটা বলতেই আপনাকে এখন বিরক্ত করলাম। আচ্ছা, ঠিক আছে। শঙ্কর কথাটা বলে চলে যাচ্ছিল। বিক্রমকে ডেকে বলল, আচ্ছা, আমি যখন খেতে নামছিলাম তখন দুটো ছেলেকে তোমার সঙ্গে রিসেপশনে কথা বলতে দেখছিলাম। ওদেরকে কি তুমি চেনো? শঙ্কর কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, আরে না না, আমি ওদেরকে চিনি না। ওরা তো 204-এ যিনি আছেন তার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু উনি তো তখন ছিলেন না। তাই আমাকে জিজ্ঞেস করছিল উনি কখন আসবেন। আমি বললাম অতিথিরা কখন আসবেন কখন যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কি করে বলবো। তারপর ওরা জিজ্ঞেস করছিল যে এখানে কোনো ঘর খালি আছে নাকি, এখানে বাঙালি কোনো অতিথি আছে নাকি। এসব বকবক করতে করতে ওরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখলো যে 204-এর লোকটা আর এলো না, তখন ওরা চলে গেল।
শঙ্কর এতগুলো কথা বলে এবার বিক্রমের দিকে তাকিয়ে সামান্য ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কেন বলুন তো, ওরা কিছু করেছে নাকি? আরে না না না, আমি ভাবলাম স্থানীয় লোক হবে, তুমি চেনো হয়তো, তাই জিজ্ঞেস করছিলাম একদিন যদি আমাকে এখানকার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাতো তাহলে ভালো হতো। ও এই ব্যাপার, তাহলে আপনি একটা গাড়ি বুক করে নিন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কোথায় যাবেন বলুন? সেরকম কোথাও না, সকালে মেলে ঘুরতে ঘুরতে কয়েকজনের মুখে রক গার্ডেনের কথা শুনলাম, তাই ওখানে একবার যাওয়ার ইচ্ছে হচ্ছিল। গাড়ির ব্যবস্থা করা যাবে নাকি? হ্যাঁ অবশ্যই করা যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। কাল যাবেন? তাহলে কালকে একটা গাড়ির বন্দোবস্ত করে দিচ্ছি। ঠিক আছে, তবে তাই হোক। কথা বলে নিয়ে শঙ্কর চলে গেলে বিক্রম দরজা দিয়ে বিছানায় বসে। শঙ্করের বলা কথাগুলো মনে মনে আরও একবার ঝালিয়ে নিয়ে বলে ওঠে, তার মানে ওই ছেলেগুলোর মধ্যে যাকে আমি দেখেছিলাম যে প্রফেসরের সঙ্গে কলকাতা থেকেই আসছে, অন্য কোচে থাকায় সেই সময় আমি দেখতে পাইনি, স্টেশনে নেমে এক ঝলক মাত্র দেখেছিলাম। কিন্তু এরা হঠাৎ আমার পিছু নিল কেন? প্রফেসর যদি আমাকে চিনতে পারতো তাহলে ট্রেনেই সাবধান হয়ে যেত। তাহলে কি অন্য কেউ আমার ওপর নজর রাখছে? আপাতত এইসব সরিয়ে শেখর বাবুকে ফোন করি। হ্যাঁ বিক্রম, বলো। আপনার কাছ থেকে সাহায্য ছাড়া আর অন্য কিছুর জন্য আমি ফোন করিনি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, কিন্তু সাহায্যটা কি করতে হবে সেটা তো বুঝতে পারছি না। শুনুন, কাল থেকে দুটো ছেলে আমার পিছু নিয়েছে, আজ আমার হোটেলেও তাদেরকে দেখেছি। এরা কারা সেই বিষয়ে আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে। তুমি কি তাদের দেখলে চিনতে পারবে? মানে ভালো করে তাদের মুখ দেখেছো? তাহলে তোমার সাহায্যে তাদের ছবি আঁকিয়ে খোঁজখবর নেওয়া যেত। আমি ভালো করে দেখিনি, তবে যে হোটেলে আছি ওরা এখানে এসে ম্যানেজারের সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করেছিল। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। ম্যানেজারকে ডেকে পাঠাই, সে যেমন বর্ণনা দেবে সেই রকমই ছবি আঁকা হবে। না না, তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে আরো 1000টা প্রশ্নের জবাব দিতে হবে, তাতে আসল অপরাধী সজাগ হয়ে যাবে। তাহলে এখন উপায়? এই হোটেলটায় সিসিটিভি ক্যামেরা আছে, সেটা এমনভাবে লাগানো যে বাইরে থেকে দেখা না গেলেও যে রিসেপশনে এসে দাঁড়াবে তার ছবি ওই ক্যামেরায় উঠে যাবে। বেশ, বুঝেছি। এরপর বাকিটা আমি সামলে নেব। ধন্যবাদ। আর একটা কথা, সাধারণ পোশাকে এলে কারোর সন্দেহটা সেইভাবে হবে না, আর ফুটেজটা পেলে আমাকে মেইল করে দেবেন। বলা যায় না কে কখন আমার পিছু নিচ্ছে। আজ সন্ধ্যায় আসুন, সবাই পার্টিতে ব্যস্ত থাকবে, কেউ খুব একটা আমল দেবে না। আচ্ছা ঠিক আছে, তবে পার্টি কিসের? ওই হোটেলের মালিক আয়োজন করেছেন, হোটেলের সমস্ত অতিথিদের নিয়ে। ও ঠিক আছে। ফোনটা রেখে দিয়ে বিক্রম আবার ল্যাপটপটা নিয়ে বসল। গুগল থেকে রক গার্ডেনের কিছু ছবি খুঁজে ডাউনলোড করে নিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকল। একে একে সব অতিথিরা নিচের হলঘরটায় উপস্থিত হয়েছেন। বিক্রমও এসে গেছে। আনন্দমোহন বাবু খুব একটা এলাহি না হলেও ভালোই আয়োজন করেছেন। প্রথমেই পকোড়া সহযোগে কফি, তারপর একে একে কড়াইশুটির কচুরি, চানা মশলা, ভেজিটেবল চপ, স্যালাড, ভাত, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, শেষ পাতে একটা করে মিষ্টি পান। সবটাই বুফে সিস্টেম করেছেন, যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে। বসার জায়গাও বিস্তর আছে। এই হোটেলটা 3 তলা, সব মিলিয়ে মোট 18টা ঘর, তার মধ্যে 10টা খালি আছে। 204-এর অতিথি ছাড়া বাকি সবাই এখানে উপস্থিত আছেন। আনন্দমোহন বাবুকে আজ বড়ই আনন্দিত দেখাচ্ছিল। কিছুক্ষণ পরে ওনার খুশির কারণটা সবাইকে বললেন। আজকে ভদ্রলোকের জন্মদিন। নিজের পরিবার বলতে কেউ না থাকায় প্রতি বছর এই সময়টা এখানেই কাটান। এইবারে নাকি হোটেলের কর্মচারীদের আবদার, তারা ওনার জন্মদিন পালন করতে চায়, তাই অগত্যা রাজি হয়েছেন। সেই সঙ্গে হোটেলের অতিথিদেরও সামিল করেছেন। এখানে কেউ কাউকে ব্যক্তিগতভাবে চেনে না, সবাই যে যার মতো দাঁড়িয়ে কথা বলছিল। ম্যানেজার শঙ্কর একটা কেক এনে টেবিলের উপর রাখল। আনন্দমোহন বাবু কেক কাটবেন,
সবাই হাততালি দিয়ে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। কেক কাটা পর্ব মিটে গেলে সবাই কফি আর পকোড়া খাচ্ছিল। বিক্রম সবে একটা পকোড়ায় কামড় বসিয়েছে কি বসায়নি, অমনি কোথা থেকে হরগোবিন্দ বাবু এসে ওর পিঠে একটা চাপড় মেরে বললেন, কে ছোকরা, এখানে আসাইস তো তোমার তো একবারও টিকি দেখলুম না, রোজ কোথায় যাওয়া হয়? হরগোবিন্দ বাবুর এহেন আচরণে বিক্রম যার পর নাই স্তম্ভিত, তাও নিজেকে সামলে নিয়ে বলল, এই আশপাশটা ভালো করে ঘুরি, বিশেষ কোথাও যাওয়া হয়নি এখনো। তা সে যাই হোক, তবে তুমি ভারী কেমন যা? কেমন মানে? এই যে প্রথম দিন স্টেশনে যখন ডাকলাম তখনও না শুনে নিজের মতো চলে যাচ্ছে। সেদিন মনে হয়েছিল তুমি শুনতে পাও, কিন্তু কালকেও যখন মেলে তোমাকে অতবার ডাকলাম তখনও সেই একইভাবে চলে গেলে। আমার মনে হয় তুমি কানে একটু কম শোনো। ওনার কথা শুনে বিক্রম কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। ওকে চুপ করে থাকতে দেখে উনি আবার বলে উঠলেন, তোমার বন্ধুগুলো ভারী হতো, তোমার পিছন পিছন যাচ্ছে, হঠাৎ আবার উল্টো দিকে হাঁটতে শুরু। আরে হাঁটবি তো হাঁট, একটু দেখে শুনে হাঁট। আমাকে দিলে এক ধাক্কা আর আমিও পড়ে গেলুম। বিক্রম মনে মনে ভাবে, আমার তো কোনো বন্ধু নেই, তাহলে উনি কাদের কথা বলছেন? কালকে কারা আমার পিছন পিছন হাঁটছিল? ওই ছেলে দুটো হবে হয়তো। ওকে অন্যমনস্ক দেখে হরগোবিন্দবাবু বললেন, শোনো, এই কার্ডটা ধরো, এটা কাল তোমার বন্ধুদের পকেট থেকে পড়ে গিয়েছিল। আমি অবশ্য অনেকবার ওদের ডেকেছিলাম, কিন্তু ওরাও মনে হয় তোমার মতোই কানে কম শুনে, কেউ দাঁড়ালোই না, সোজা হনহনিয়ে চলে গেল। আমি ভাবলাম তোমার বন্ধু যখন তখন তোমাকে দিয়ে দেবো। বিক্রম কার্ডটা হাতে নিয়ে ভালো করে দেখে, একটা ভিজিটিং কার্ড। কার্ডে লেখা নামটা দেখে ও চমকে ওঠে, নিজের মনে বিড়বিড় করে বলে, প্রফেসর দিগ্বিজয় দত্ত। তার মানে আচ্ছা, আপনি ওদের আবার দেখলে চিনতে পারবেন? উনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ওদের মধ্যে একজন তো আবার একটা টুপিও পরেছিল, টুপিতে দার্জিলিং লেখা ছিল। কেন বলো তো? না, এমনি আর কি। বিক্রম ওনার কথা শুনে এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই কার্ডটা ওই ছেলেগুলোর পকেট থেকেই পড়েছে যারা কদিন ধরে ওর পিছু নিচ্ছিল। নিজের হাত ঘড়িতে একবার চোখ বুলিয়ে নিয়ে মনে মনে বলে ওঠে, শেখরবাবু আস্তে আস্তে এখনো খানিকটা সময় বাকি আছে, ওনাকে এই খবরটা দিতে হবে, আর ওই ছেলেগুলোকে ধরতে পারলে আরো কিছু তথ্য জানা যাবে। রাস্তায় যেতে যেতেই বিক্রম শেখরবাবুকে ফোন করে ওর বৌদ্ধ মঠে যাওয়ার ব্যাপারটা জানিয়ে দিয়েছিল। শেখরবাবুই ওখানকার প্রধান অধ্যক্ষের সাথে কথা বলে বিক্রমের সম্পর্কে জানিয়ে রেখেছিল। ওরা ওখানে পৌঁছাতে ওখানকার একজন ছাত্র ওদের ভেতরে নিয়ে যায়। ওর সঙ্গে থাকা ছেলেটিকে ওখানে সবাই চেনে। ওই ছেলেটি সবাইকে বলে, এই দাদা আমাদের ভালো মাস্টার মশাইয়ের সঙ্গে একবার কথা বলতে চান। যে ছাত্রটি ওদের ভেতরে এনেছিল সে ওদেরকে প্রধান অধ্যক্ষের কাছে নিয়ে যায়। বিক্রম ওনাকে অনুরোধ করে যাতে একবার এখানকার মাস্টার মশাইদের সঙ্গে কথা বলা যায়। প্রধান অধ্যক্ষ বিক্রমের কথা শুনে ওকে বলে, উনি তো কারো সঙ্গে খুব একটা কথা বলেন না, শুধুমাত্র ছাত্রদের সঙ্গেই কথা বলেন। আচ্ছা, আপনি ওনার ব্যাপারে কিছু জানেন? মানে উনি কবে থেকে এখানে রয়েছেন? দেখুন, কারোর অতীত নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখানে যেই আসে সে শান্তির খোঁজে আসে। তবে ওনাকে আমাদের এখানকার কয়েকজন ছাত্র মৃতপ্রায় অবস্থায় পাহাড়ের নিচে পায়। ওরাই তারপর এখানে নিয়ে আসে, ওনার শুশ্রূষা করে। সেই থেকে উনি আমাদের এখানেই রয়ে গেছেন, এখানে বাচ্চাদের পড়ান। তাছাড়া স্থানীয় কয়েকজন ছেলে মেয়েদেরকে লেখাপড়াও শেখান। একবার যদি ওনার সঙ্গে দেখা করতে দেন তাহলে খুব উপকার হয়। আমরা আপনাকে ওনার ঘরে নিয়ে যাচ্ছি। এবার উনি কথা বলবেন কি না সেটা সম্পূর্ণ ওনার সিদ্ধান্ত, এখানে আমার কিছুই করার নেই। কথাটা বলে প্রধান অধ্যক্ষ একজন ছাত্রকে আদেশ দিলেন বিক্রমকে নিয়ে যাওয়ার জন্য। সেই ছেলেটিকে অনুসরণ করতে করতে বিক্রম একটা ঘরের সামনে এসে উপস্থিত হলো। ঘরের ভেতর থেকে গলার স্বর ভেসে এলো, কে দরজার বাইরে? ভেতরে এসো।
বিক্রমকে নিয়ে ছাত্রটি ভেতরে ঢুকে বলল, গুরুজি বললেন এনাকে আপনার কাছে নিয়ে আসতে, ইনি আপনার সঙ্গে দেখা করতে চান। কে ইনি? বিক্রম হাত জোর করে নমস্কার জানিয়ে নিজের আসল পরিচয় গোপন করে এখানে যে পরিচয়টা শেখরবাবুকে দিয়েছেন সেটাই দিল। ভদ্রলোক খানিকক্ষণ কিছু একটা ভেবে নিয়ে ছাত্রটিকে চলে যেতে বললেন। তারপর দরজা বন্ধ করে দিয়ে বিক্রমকে একটা চেয়ারে বসতে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, তোমার এখানে আসার আসল কারণটা কি আমায় বলা যাবে? ওনার কথা শুনে বিক্রম খানিকটা অবাক হয়ে গেল। ওকে চুপ থাকতে দেখে ভদ্রলোক আবার বলে উঠলেন, অবাক হচ্ছ? অবাক হবার কিছু নেই। আমি এখানে আছি ঠিকই, তবে বহির্বিশ্বের সঙ্গে যে কোনো যোগাযোগ নেই বলাটা ভুল হবে। জীবনে সব মোহমায়া কেটে গেছে অনেক আগে, তবে আর সবার মতো সন্ন্যাসী হয়ে উঠতে পারিনি। এখানকার সবাই খুব ভালো। আমাকে ওনারা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে নতুন জীবন দিয়েছেন। আমি এখানকারই এক ভক্তের বাড়িতে ভাড়া থাকি, আবার যখন ইচ্ছে হয় এখানেও থেকে যাই। সপ্তাহে প্রায় প্রতিদিনই এখানে আসি ছোট ছোট বাচ্চাদের পড়ানোর জন্য। আমি তোমাকে না চিনলেও তোমাকে সেদিন ইন্সপেক্টর সুকেশ সামন্তের বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম। গবেষণা করা একজন মানুষের প্রাক্তন পুলিশ অফিসারের সঙ্গে আর যাই হোক গবেষণা সংক্রান্ত কোনো সম্পর্ক নেই সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। কিন্তু আমি তোমাকে কোথায় দেখলাম তাই তো? ওই যে সেদিন যখন চায়ের দোকানে এসে দাঁড়িয়েছিলে তখন তোমার মুখখানা আমি দেখেছিলাম। তাই আজ তোমাকে এখানে দেখে বুঝতে পেরেছিলাম তুমি অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসেছো। বিক্রম কোনো রকম ভনিতা না করে পকেট থেকে একটা ছবি বের করে ভদ্রলোকের সামনে ধরে আর বলে, আপনি ঠিকই ধরেছেন, আমি এখানে সম্পূর্ণ অন্য একটা উদ্দেশ্যে এসেছি। তারপর ছবিতে আঙুল দেখিয়ে বলল, আমি ছবিতে থাকা এই ব্যক্তিকে খুঁজতে এখানে এসেছি। ছবিটা দেখে ভদ্রলোক ক্ষণিকের জন্যেও অবাক হলেও তৎক্ষণাৎ নিজেকে সামলে নেন। কিন্তু ওনার মুখের ওইটুকুই পরিবর্তন বিক্রমের মতো দুঁদে অফিসারের চোখ এড়ায় না। ও পরক্ষণেই জিজ্ঞাসা করে, এনাকে আপনি চেনেন? গলার স্বরটা যতটা সম্ভব স্বাভাবিক রেখে ভদ্রলোক বলে ওঠেন, ইনি কে? আর আমি বা এনাকে চিনব কি করে? সত্যি চেনেন না? বিক্রম অবিশ্বাসের সুরে ভদ্রলোককে আবার প্রশ্ন করে, আচ্ছা মুশকিল তো, তোমাকে তো বললাম আমি কোনো প্রফেসরকে চিনি না। কথাটা বলেই উনি চুপ করে যান। রাগের বশে উত্তেজিত হয়ে একটা চরম সত্যি যে উনি মুখ ফসকে বলে ফেলেছেন সেটা বুঝতে পেরে মাথায় হাত দিয়ে পাশে থাকা চেয়ারটায় ধপ করে বসে পড়েন। বিক্রম ওনার দিকে জলের গ্লাসটা এগিয়ে দিয়ে শান্ত স্বরে বলে, নিজের পরিচয় পেশা আপনি শত চেষ্টা করেও আজও ভুলতে পারেননি। তাই নিজের ছবি দেখার পর আমি না বলা সত্ত্বেও নিজের পেশাটাই আপনার মুখ থেকে বেরিয়ে পড়েছে। নিজের মুখেই যখন বললেন তখন পুরোটাই বলুন। আর চুপ থেকে কোনো লাভ নেই কার্তিক বাবু। সেদিন ঠিক কি কি হয়েছিল সবটা জানা খুবই দরকার। জলের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে উনি ক্লান্ত হয়ে বলেন, কি হবে আবার পুরনো জঞ্জাল খেটে? দুর্গন্ধ ছাড়া তো আর কিছুই পাওয়া যাবে না। অনেক কিছু পাওয়া যাবে কার্তিক বাবু। আপনার সাথে করা অন্যায়ের বিচার হবে। তাছাড়া আরো দুজন ছেলের অস্বাভাবিক মৃত্যুর কিনারা হবে। তার সাথে আরো অনেক অনেক অজানা সত্যির মুখোশ খসে বাইরে বেরিয়ে আসবে। আজ নিজের জন্য না হোক ওই ছেলেগুলোর জন্য সবটা সত্যি বলুন। ঠিক আছে, আমি সব সত্যি তোমায় বলছি। আমি আর রুদ্র কলেজ জীবন থেকেই ভালো বন্ধু ছিলাম। গ্রাজুয়েশনের পর মাস্টার্সও করি দুজনে। এরপর ওর বাবার টাকা থাকায় ও বাইরে চলে যায় পিএইচডি করার জন্য। আর আমার সেরকম সামর্থ্য কোনো কিছুই ছিল না। কাকু কাকুমের কাছে মানুষ হয়েছি। উচ্চ মাধ্যমিক পাশের পরে নিজের খরচ নিজেকেই চালাতে হতো। তাই ইচ্ছে থাকলেও পিএইচডি করা হয়ে ওঠেনি। রুদ্র বিদেশে চলে যাওয়ার পর আমিও এখানে চলে আসি একটা কলেজে বোটানির প্রফেসর হিসাবে। আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না বললেই চলে। একদিন হঠাৎ ওর সঙ্গে আমার ওই দার্জিলিং এ দেখা হয়।
তখনই জানতে পারি ও কলকাতার একটা কলেজের কেমিস্ট্রির প্রফেসর। ও সেই সময় কয়েকজন ছাত্রদের নিয়ে এখানে ঘুরতে এসেছিল। ওর সঙ্গে ওর দুজন সহকর্মীও ছিল। আমি তখন ওকে একদিন আমার বাড়িতে আসতে বলি। ও আর ওর সহকর্মী আমার বাড়িতে আসে। ওদের সঙ্গে কথায় কথায় আমি আমার গবেষণার কথা বলি। গবেষণা? কিরকম গবেষণা? আমি সেই সময় এখানকার কিছু পাহাড়ি গাছগাছালির উপর গবেষণা করছিলাম। সেইগুলো থেকে কোনো উপকারী জিনিস তৈরি করা যায় নাকি এরকম কিছু। আমার কাছ থেকে পুরো বিষয়টা শুনে রুদ্র বেশ কৌতূহলী হয়ে পড়ে। আমি তখন বুঝতে পারিনি ওর মনের মধ্যে ঠিক কি চলছে। সেদিন আমার সঙ্গে আড্ডা দিয়ে ও ওদের হোটেলে ফিরে যায়। এর 2 দিন পর রুদ্র আবার এলো। ও আমাকে বললো এখানে নাকি ও এমন একটা গাছের সন্ধান পেয়েছে যার ফল অত্যন্ত মারাত্মক। কেউ খেলেই তার মৃত্যু হবে, তবে সেদ্ধ করে খেলে কিছু হবে না। আর এই গাছের পাতা নাকি আরো বিষাক্ত, ঠিক সায়ানাইডের মতো। ও আমাকে আরো বললো ও নাকি এই ফল আর পাতা নিয়ে গবেষণা করবে। তার জন্য আমার সাহায্য চাই। আমি আমার কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথাবার্তা বলে ওর গবেষণার সমস্ত ব্যবস্থাও করে দিই। আমি এই গবেষণায় ওর সঙ্গেই ছিলাম। কিছু একটা আবিষ্কারের নেশায় ও পুরো পাগল হয়ে গিয়েছিল। ওদের ফেরার সময় কাছে চলে এলে ও ওর 2 জন সহকর্মীর সঙ্গে ছাত্রদের কলকাতায় ফিরে যেতে বলল। ও এখানেই রয়ে গেল গবেষণাটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে গবেষণার ফল আশানুরূপ হয়নি। কেন? এই গবেষণার ফলে এমন একটা ড্রাগ তৈরি হয় যেটা কারোর শরীরে অত্যাধিক মাত্রায় প্রবেশ করলে তার ঘন্টা খানেকের মধ্যেই মৃত্যু অবধারিত। কারোর শরীরে অল্প মাত্রায় প্রবেশ করালে তার ঝিমুনি, মাথা ব্যথা, হ্যালুসিনেশন এইসব উপসর্গ দেখা যায়। এমনকি কেউ যদি রোজ একটু একটু করে সেটা সেবন করে তাহলে প্যারালাইসিস হয়ে যাওয়ার মতনও সম্ভাবনা থাকে। এইসব জানার পর আমি গবেষণা সংক্রান্ত সব কাগজপত্র পুড়িয়ে ফেলতে বলি, কারণ এটা কোনো অসৎ ব্যক্তির হাতে পড়লে বিপজ্জনক হতে পারে। কিন্তু রুদ্র কিছুতেই রাজি হয় না। ও কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে। তখন আমি বুঝতে পারি ওর আসল উদ্দেশ্যটা। আসল উদ্দেশ্য মানে? ও প্রথমে আমাকে বলেছিল ও কোনো ভালো জিনিস তৈরি করতে চায়, কিন্তু পরে বুঝতে পারি ওই আবিষ্কারটা টাকা উপার্জন করার জন্যই করেছিল। ওর নাকি এরকম আরো অনেক পরিচিতি আছে যারা ওকে ড্রাগের বিনিময়ে প্রচুর অর্থ দেবে। অনেক বোঝানোর পরেও যখন কিছুতেই শুনল না, তখন আমি সিদ্ধান্ত নিই আমি সবটা পুলিশকে জানাবো। সেদিন অনেক রাত হয়ে যাওয়ায় ওকে ওর হোটেলে পাঠিয়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাই। পরের দিন সকাল হতেই ও আমাকে ফোন করে দেখা করতে বলে। আমি ভেবেছিলাম হয়তো ও আমার কথায় রাজি হয়েছে, তাই সামনাসামনি ডাকছে। কিন্তু কোনাক্ষরেও বুঝতে পারিনি কি ভয়ঙ্কর মতলব ওর মাথায় চলছিল। যদি টের পেতাম তাহলে সেদিন ওর সঙ্গে দেখা করতে আমি যেতাম না। কেন? কি হয়েছিল? ওর কথা মতো আমি পৌঁছে গিয়েছিলাম। কিছুক্ষণ পর ও আসে। রুদ্র আমার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছিল। আমিও কথা বলতে বলতে কখন যে পাহাড়ের একদম ধারে চলে এসেছি খেয়াল করিনি। হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে পেছন থেকে সজোরে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। কি ধাক্কা মারলো? প্রফেসর রুদ্র? পিছন থেকে ধাক্কা মারা আমি মুখ দেখতে পাইনি। আর ওই সময় ওখানে আমরা ছাড়া আর কেউ ছিল না মনে হয়। রুদ্র ছাড়া আর কেই বা এমন কাজ করবে? তবে পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় আমি কোনো একটা জিনিস ধরার চেষ্টা করেছিলাম। তখন আমার হাতে একটা পেন চলে আসে। ব্যাস, তারপর আর কিছু জানি না। যখন জ্ঞান ফেরে তখন এই মাঠে নিজেকে আবিষ্কার করি। এনারাই আমাকে সুস্থ করে নতুন জীবন দিয়েছেন। কিন্তু আপনি যে জায়গার কথা বলছেন, পুলিশের তথ্য অনুযায়ী সেই জায়গা থেকে প্রফেসর রুদ্র পড়ে গিয়েছিলেন। ওনার মৃতদেহ অবশ্য পুলিশ পায়নি, তবে আপনার কথা? হ্যাঁ, অনেক পরে খবরের কাগজে পড়েছিলাম রুদ্র নাকি পাহাড় থেকে পড়ে মারা গেছে। কিন্তু আমার ব্যাপারটা কোথাও কিছুই বেরোয়নি, যেন আমার অস্তিত্বই কোনোদিনও ছিল না। এমনিতে নিজের লোক বলতে আমার কোথাও কেউ ছিল না, তাই আমিও সুস্থ হয়ে যাওয়ার পরে এখানেই থেকে গিয়েছিলাম। আচ্ছা, আপনি যে পেনটার কথা বললেন ওটা কি একবার দেখতে পারি? হ্যাঁ, ওটা এনারা আমাকে একটা বাক্স করে দিয়েছিল। দাঁড়াও, বের করে দিচ্ছি। এই না,
এই পেনটা আপনি জানেন কার? হ্যাঁ জানি, এই পেনটা আমি রুদ্রকে ব্যবহার করতে দেখেছিলাম। তার মানে তো পরিষ্কার যে উনি আপনাকে সেদিন ধাক্কা মেরেছিলেন। আর এইসব ভেবে কি হবে, ও তো শাস্তি পেয়েই গেছে। যদি না পান তাহলে আপনি চাইবেন আপনার সঙ্গে করা এই চরম অন্যায়ের শাস্তি ওনাকে দিতে? মানে ও তো মারা গেছে। সে তো আপনিও মৃত সবার কাছে। তুমি কি বলতে চাইছো? রুদ্র এখন বেঁচে আছে? তাহলে তাহলে ওর মারা যাওয়ার ব্যাপারটা? আমি এখনই কিছু বলছি না, তবে উনি যদি বেঁচে থাকেন তাহলে সব অপকর্মের জন্য উনি ঠিক শাস্তি পাবেন। আমি এই পেনটি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আজ আমি আসি। তদন্তের খাতিরে আপনাকে হয়তো আরেকবার কলকাতায় আসতে হতে পারে। চিরকাল মানুষের ভালো করার চেষ্টা করেছি, আমি গেলে যদি কোনো ভালো হয় তাহলে আমি অবশ্যই যাব। বিক্রম পেনের বাক্সটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এতক্ষণ ধরে চলা কথোপকথনটা ও ওর ফোনে রেকর্ড করে নিয়েছিল। সেটার এক কপি ডিআইজি অরুণ স্যান্যালকে আর এক কপি শেখর বাবুকে পাঠিয়ে দিল। হাতঘড়িতে সময়টা দেখে নিয়ে গাড়ি চালককে বলল, আমাকে হোটেলে নিয়ে চলো। গাড়ি চালক ওর কথা মতো গাড়ি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। বিক্রম হোটেলে ফিরে অভিজিৎ বাবুকে একবার ফোন করে জানিয়ে দেয় যে ও কালকে ওনার কলেজে ওনার সঙ্গে দেখা করতে যাবে। তার সাথে এটাও জেনে নেয় যে উনি কালকে কখন ফাঁকা থাকবেন। ফোনটা রেখে দিয়ে এখনো পর্যন্ত পাওয়া সমস্ত তথ্যগুলো নিজের ডায়েরিতে পর পর সব লিখে রাখে। ঠিক তখনই ওর ফোনে শেখরবাবুর ফোন আসে। বিক্রম, তোমার কথা মতো সমস্ত কাজই হয়ে গেছে, আর যে নাম্বারটা ট্র্যাক করতে বলেছিলে সেটা আমরা ট্র্যাক করছি। তবে এখনো পর্যন্ত সেরকম কিছুই জানা যায়নি। আর তোমার পাঠানো যে রেকর্ডিংটা সেটা আমি দেখেছি, এবং আমি ওটা দেখার পর তো স্তম্ভিত হয়ে গেছি। তাহলে তো প্রফেসর রুদ্রের নতুন করে খোঁজ নিতে হয়, তাই না? আমার মনে হয় না সেটা দরকার আছে বলে। কেন? সেটার উত্তর পাওয়ার জন্য আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে। আমি ডিআইজি স্যারকেও এটার একটা কপি পাঠিয়েছি। উনি কাল বিকেলের মধ্যেই আমাদের টিমকে নিয়ে এখানে চলে আসছেন। আপনাকে আরেকটু সাহায্য করতে হবে। বেশ, নিশ্চয়ই। কি করতে হবে বলো। আমি যে হোটেলে আছি ওই হোটেলে প্রফেসর অমিতাভ সেন নামে একজন আছেন। ওনার ওপর কড়া নজর রাখতে হবে, যাতে যখনই বেগতিক মনে হবে ওনাকে গ্রেপ্তার করা যায়। আমার অনুমান যদি ভুল না হয় তাহলে আজ রাতেই কিছু একটা হবে। ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। সময় তখন প্রায় মধ্যরাত্রি। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। চারপাশে নিস্তব্ধতাকে চুরমার করে বিক্রমের ফোনটা ধাতব যান্ত্রিক শব্দ করে নিজের অস্তিত্বের আভাস দিল। বিক্রম ফোনটা কানে দিতে অপর প্রান্ত থেকে খুব পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে এলো। দাদা, উনি এইমাত্র হোটেলে ফিরেছেন, একাই এসেছেন। একটা কালো রঙের মারুতি গাড়ি ওনাকে নামিয়ে দিয়ে গেল। ঠিক আছে। আর কিছু লক্ষ্য করলে? না, তবে হাতে করে কিছু একটা নিয়ে ঘরে ঢুকলেন, সম্ভবত দাবার বোর্ড। দাবার বোর্ড? ঠিক দেখেছো? হ্যাঁ দাদা, আমার চিনতে ভুল হবে না, কারণ উনি এর আগে যতবার এসেছেন ততবারই এইরকম দু একটা করে দাবার বোর্ড কিনে নিয়ে যান। ওনার নাতি নাতনিরা নাকি দাবা খেলতে খুব পছন্দ করে। আচ্ছা, আরো কিছু দেখতে পেলে আমাকে জানাবে। শঙ্করের সাহায্যের দরকার হতে পারে ভেবে বিক্রম আগে থেকে নিজের আসল পরিচয়টা ওকে জানিয়ে রেখেছিল। আর ওকে এটাও বলে দিয়েছিল 204-এর অতিথি কখন হোটেলে আসছে সেটা যেন ও খেয়াল রাখে। সেই মতো শঙ্কর এতক্ষণ জেগে বসেছিল। যখনই প্রফেসর সেনকে হোটেলে ঢুকতে দেখেছে ঠিক তখনই বিক্রমকে সেটা ফোন করে জানিয়ে দিয়েছে। ফোনটা রেখে দিয়ে শুতেই যাচ্ছিল এমন সময় আবার ওর ফোনটা বেজে উঠল। শেখরবাবু ফোন করেছেন। হ্যালো বিক্রম, একটা জরুরি খবর দেওয়ার জন্য তোমাকে এত রাতে ফোন করলাম। হ্যাঁ বলুন। কিছুক্ষণ আগে ওই নম্বর থেকে আর একটা নম্বরে ফোন করা হয়েছিল, কিছু মালের কথা বলছিল, কাল সকালেই নাকি সরে পড়বে। আর কিছু না। আচ্ছা, আপনাকে যেটা বলেছিলাম সেটা করেছেন তো? একজন অফিসারকে সাধারণ পোশাকে ওই লোকটার ওপরে নজর রাখতে বলেছি। ঠিক আছে,
কাল সকালেই হয়তো লোকটা হোটেল ছেড়ে চলে যাবে। আপনার অফিসারকেও বলবেন ছায়ার মতো পিছু করতে, একটু যেন চোখের সামনে থেকে উধাও না হয়। ওনাকে হাতে নাতে ধরতে হবে, পুরো মাল সমেত। মাল মানে? একেবারে সামনাসামনি দেখবেন। আপনারা সবাই সজাগ থাকবেন। আর অফিসার সুকেশ সামন্তের বাড়ির সামনে পাহারা বসিয়েছেন তো? হ্যাঁ, প্রমাণ ছাড়া কিছু করার গতি নেই যখন, তখন আড়ালে থেকেই নজর রাখা হচ্ছে। চিন্তা করবেন না, সবার মুখের ওপর থেকে ভালো মানুষের পর্দা খুব শিগগিরই উঠে যাবে। ফোনটা রেখে দিয়ে বিক্রম একটু ঘুমিয়ে নেয়। ভোর হতে আর বেশি দেরি নেই, সকালে উঠে বিস্তর কাজ আছে। আমার সবকিছু তৈরি আছে তো? হ্যাঁ, আপনাকে শুধু এই জায়গায় একটা সই করতে হবে। আর স্টেশনে যাওয়ার জন্য একটা গাড়ির বন্দোবস্ত করতে বলেছিলাম, সেটার কি খবর? সময় মতন চলে আসবে, আপনি একটু অপেক্ষা করুন। প্রফেসর সেন অস্থিরভাবে রিসেপশনেই পায়চারি করতে থাকেন। কিছুক্ষণের মধ্যে একটা সাদা মারুতি হোটেলের সামনে এসে দাঁড়ায়। গাড়ি এসে গেছে জানাতেই উনি হোটেলের একজনকে বলেন ওনার বড় ব্যাগটা গাড়িতে তুলে দিতে, আর নিজে গাড়ির চালকের পাশের সিটে উঠে বসেন। ওনার গাড়ি বেরিয়ে যেতেই শঙ্কর ওনার ঘরে এসে ছোট্ট একটা বাক্স ধরিয়ে দিয়ে বলে, আপনি ঠিক যেই রকম বলেছিলেন আমি একজন কর্মচারীকে দিয়ে ঠিক সেই রকমই করিয়েছি। আপনি তাও একবার দেখে নিন যে সব ঠিকঠাক আছে কিনা। বিক্রম বাক্সটা একবার খুলে দেখে নিয়ে মুচকি হেসে বলল, পারফেক্ট। শঙ্কর চলে গেলে বিক্রম চটপট তৈরি হয়ে নেয়। তারপর হোটেল থেকে বেরিয়ে সোজা থানায় চলে আসে। শেখরবাবুর হাতে বাক্সটা দিয়ে বলে, এটা ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করান। ডিআইজি স্যার আর আমাদের বাকি সদস্যরা একটু পরেই পৌঁছে যাবে। তুমি যে বললে ওনারা বিকেলের মধ্যে আসবে? প্রথমে সেরকমই কথা ছিল, পরে ডিআইজি স্যার সিদ্ধান্ত বদলান। আচ্ছা বেশ, তো তুমি এখন কোথাও যাবে নাকি? হ্যাঁ, একটা জরুরি কাজ আছে। শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব এটা পরীক্ষা করে ফলাফলটা জানাবেন। আপনি জানালেই কিন্তু অপরাধীকে ধরার জন্য পরবর্তী পদক্ষেপে যাওয়া যাবে। আমাদের ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর বিশ্বাস, যিনি এই কেসটা শুরু থেকে আছেন, উনিও আপনাদের ল্যাবে পৌঁছে যাবেন। ওনাকে আমি ঠিকানাটা মেসেজ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। কথা বলে বিক্রম থানা থেকে বেরিয়ে গেল। এখন ওর গাড়ি ছুটছে জ্ঞানজ্যোতি কলেজের উদ্দেশ্যে। অভিজিৎবাবুকে ফোন করে জেনে নিয়েছে প্রফেসর দত্ত কলেজে এসেছেন কিনা। যবনিকা পতন হতে এখন শুধু সময়ের অপেক্ষা। কলেজটা 3 তলা। গেট দিয়ে ঢুকতেই চারিদিকে পাহাড়ি ফুলের গাছ লাগানো। গেট থেকে কলেজের মূল বিল্ডিং পর্যন্ত পুরো রাস্তাটা ছোট ছোট নুড়ি কাঁকড় বিছানো। বিক্রম আজ কোনো ছদ্মবেশে নয়, বরং নিজের আসল চেহারাতেই এখানে এসেছে। কলেজের মূল বিল্ডিংয়ে ঢোকার মুখে প্রফেসর অভিজিৎ রায়ের সঙ্গে দেখা হয়ে গেল। বিক্রম নিজের পরিচয় দিয়ে ওনার সঙ্গে করমর্দন করলে উনি বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি যেন কোনো স্বপ্ন দেখছেন। ওনাকে এইভাবে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বিক্রম সামান্য গলা খাগড়িয়ে জিজ্ঞাসা করল, প্রফেসর রায়, আপনি ঠিক আছেন তো? অভিজিৎ বাবু ওর ডাকে সম্বিত ফিরে পান। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলেন, হ্যাঁ বলুন। আপনি তো মশাই পুরো ঘোল খাইয়ে ছাড়লেন। হ্যাঁ, এত নিখুঁত অভিনয় করলেন যে ঘুণাক্ষরেও কিছু টের পেলাম না। এই বিষয়ে আমরা পরে কথা বলবো। এখানে একটা বিশেষ কাজে এসেছি, আপনার একটা ছোট্ট সাহায্যের প্রয়োজন। এত বড় একজন পুলিশ অফিসার আমার সাহায্য চাইছেন, এটাই তো আমার কাছে পরম সৌভাগ্যের। বলুন বলুন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? আমি প্রফেসর দিগ্বিজয় দত্তের সঙ্গে একবার দেখা করতে চাই। আপনাদের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে সবটা জানতে গেলে আমার অনেকটা সময় নষ্ট হবে, তাই। বুঝেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি নিজে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে ওনাকে সবটা জানিয়ে দেব। আপনি নিশ্চিন্তে প্রফেসর দত্তের সঙ্গে গিয়ে কথা বলুন। উনি এখন ক্যান্টিনেই আছেন, এই সময়টা ওনার ফাঁকাই থাকে। উনি নিশ্চয়ই এখন দাবা খেলতে ব্যস্ত। কথাটা বলে উনি আঙুল তুলে ক্যান্টিনে বসে থাকা প্রফেসর দত্তকে দেখিয়ে দিলেন।
বিক্রম ওনাকে ধন্যবাদ বলে ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। প্রফেসর দত্ত একাগ্র চিত্তে দাবা খেলায় মগ্ন হয়ে আছেন। বিক্রম ওনার সামনে গিয়ে গলা খাঁকড়িয়ে বলে উঠল, নমস্কার প্রফেসর দত্ত। কে? উনি দাবা খেলা বিরত রেখে মুখ তুলে চেয়ে বললেন, আমি তো তোমাকে ঠিক চিনলাম না। যতদূর মনে হচ্ছে এই কলেজের ছাত্র তো তুমি নও। তাহলে তুমি কে, আর আমাকেই বা চিনলে কি করে? বিক্রম একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, আপনাকে চেনে না এমন কোনো মানুষ আছে নাকি? আর আমি শুধু আপনাকে চিনি না, আপনার সম্বন্ধে অনেক কিছু জানিও। মানে কি বলতে চাইছো? বলবো, সব বলবো। তার আগে আপনি বলুন তো, এনাদের কাউকে চেনেন কিনা? কথাটা বলে বিক্রম পকেট থেকে 3টে ছবি বের করে টেবিলের ওপর রাখে। ছবিগুলো দেখে উনি বলেন, এরা কারা, আর এদের ছবি আমাকে দেখাচ্ছই বা কেন? আহা, কি মুশকিল। আপনার স্মৃতিশক্তি দেখছি ভীষণ দুর্বল। আপনি আমাকে চিনতে পারছেন না, আবার এনাদের কাউকে চিনতে পারছেন না। আমার সাথে সকাল সকাল মশকরা করা হচ্ছে। তোমাকে ভেতরে ঢুকতে দিল কে? সিকিউরিটি গুলো সব দেখছি এক একটা অকর্মার ঠিকই। না না না, সিকিউরিটিদের কোনো দোষ নেই, সব দোষ তো আপনার। মানে? এই, এবার কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি তোমাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, তুমি জানো সেটা? তাই নাকি? তো আপনি শুধু ঘাড় ধাক্কাই দেন নাকি পাহাড় থেকেও ধাক্কা দেন, কোনটা? এই কথাটা শুনে প্রফেসর দত্ত ক্ষণিকের জন্য চুপ হয়ে গেলেন। তারপর নিজেকে সামলে নিয়ে কটমট করে বিক্রমের দিকে তাকিয়ে বললেন, কি যাতা বলছো? তুমি জানো আমি কে? জানি তো, আপনি একজন ধুরন্ধর অপরাধী, যার অপরাধের কোনো সীমা নেই, যে নির্দ্বিধায় যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। প্রফেসর দত্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, প্রচন্ড চিৎকার করে সিকিউরিটিকে ডাকতে থাকেন। বিক্রম এইসব দেখেও নির্বিকারভাবে চেয়ারেই বসে থাকে। ওনার চিৎকার চেঁচামেচি শুনে সিকিউরিটি, কয়েকজন ছাত্র, সর্বোপরি অভিজিৎ বাবু আর প্রিন্সিপাল স্যারও ওখানে এসে উপস্থিত হন। ঠিক সেই মুহূর্তে বিক্রমের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে ওর মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ওকে দেখে মনে হয় ও যেন এতক্ষণ এই ফোনটারই অপেক্ষায় ছিল। পরক্ষণে ভারী কি মেজাজে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, থামুন, অনেকক্ষণ ধরে আপনার অনেক হুমকি শুনেছি। এবার ভালোই ভালোই আমার সঙ্গে গাড়িতে উঠুন, না হলে অপরাধীদের মতো কোমরে দড়ি পরিয়ে সবার সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যাব। তুমি আমাকে ধরে নিয়ে যাবে? কিসের ভিত্তিতে? কি করেছি আমি? কি করেননি আপনি? আপনার অপরাধের তালিকা এত বড় যে গুণে শেষ করা যাবে না। জেলে বসে বসে গুনবেন, কেমন? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তোমার কোনো ক্ষমতা নেই আমায় কিছু করা। যদি বলি আছে, অনেক ক্ষমতা আছে আপনাকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার। আপনার জঘন্য অপরাধের জন্য আপনার ঠিক যতটা শাস্তি দরকার, আমি ঠিক ততটাই শাস্তির ব্যবস্থা করব। এবার প্রিন্সিপাল স্যার বলে ওঠেন, অফিসার, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? এটা একটা কলেজ, একটা পবিত্র জায়গা, এখানে এসব। আমি জানি এটা একটা কলেজ, কিন্তু যবে থেকে প্রফেসর দত্তের মতো মানুষ এখানে এসেছেন তবে থেকে এই জায়গাটা অপবিত্র হতে শুরু করেছে। মানেটা দিনের আলোর মতো পরিষ্কার। আপনাদের কলেজের ল্যাবেই উনি এতদিন ধরে মারাত্মক এক ড্রাগ তৈরি করে তার স্মাগলিং করেছেন, অথচ আপনারা কেউ কিছুই জানেন না। ওই ড্রাগ শুধু এখানকার ছেলে মেয়েদের জীবন নষ্ট করেছে তাই নয়, কলকাতাতেও রমরমিয়ে চলছে এর কারবার। খোঁজ খবর নিলে জানা যাবে আরো অন্য কোথাও এনার ঘাঁটি গেড়ে রেখেছেন হয়তো। প্রিন্সিপালের সঙ্গে ওখানে উপস্থিত সকলে হতবাক হয়ে তাকিয়ে রইলেন। বিক্রম বলেই চলল, দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই লোকটা আপনাদের নাকের ডগায় বসে অন্যায়ভাবে ড্রাগ তৈরি করে সেটার অবৈধ ব্যবসাও চালাচ্ছেন, অথচ আপনারা সেই বিষয় কিচ্ছুটি জানেন। এসব মিথ্যে, সব সাজানো। আমাকে ফাঁসানো হচ্ছে, আমি নির্দোষ। আমাদের কাছে আপনার বিরুদ্ধে সব প্রমাণ আছে, তাই আর নাটক করে কোনো লাভ হবে না। প্রমাণ? কি প্রমাণ আছে আমার বিরুদ্ধে? প্রমাণ তো অনেক আছে। আপনার সঙ্গী প্রফেসর সেন এখন পুলিশ হেফাজতে।
শুধু তাই নয়, আপনি যে মালটা পাচার করিয়েছিলেন সেটাও পুলিশ হেফাজতে। পুলিশের জেরায় অমিতাভ বাবু সবটা স্বীকার করেছে। আর আপনি যে ছেলেটাকে আমার পেছনে লাগিয়েছিলেন তাকেও পুলিশ ধরে ফেলেছে, সেও আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কলকাতায় যারা এই ড্রাগ চক্রের সঙ্গে জড়িত তাদের সবাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? কি? আপনার আসল পরিচয়, সেটাও অমিতাভ বাবুই আমাদেরকে জানিয়েছেন। 10 বছর আগে করা অপরাধের শাস্তিও আপনি পাবেন। কি ভেবেছিলেন টাকা ঘুষ দিয়ে এই সব মুখ বন্ধ করলেই আপনি বেঁচে যাবেন? কখনো না। বিক্রমের বলা প্রতিটা কথা শুনে উনি চুপ করে চেয়ারে বসে পড়েন। হ্যাঁ, আসল পরিচয়। তারপর প্রফেসর দত্তের দিকে ঘুরে জিজ্ঞাসা করে, আপনি বলবেন নাকি আমি বলবো? প্রফেসর দিগ্বিজয় দত্ত ওরফে প্রফেসর রুদ্র। প্রফেসর দত্তকে চুপ করে থাকতে দেখে বিক্রম নিজেই বলতে শুরু করে, ঘটনার সূত্রপাত আজ থেকে 10 বছর আগে। প্রফেসর রুদ্র ওনার সহকর্মী আর কয়েকজন ছেলে মেয়ে নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে আসেন। তখন ওনার সঙ্গে দেখা হয় ওনার কলেজ জীবনের বন্ধু প্রফেসর কার্তিক ঘোষের। উনি এই কলেজেই বোটানির প্রফেসর ছিলেন। রুদ্রবাবু বন্ধুর থেকে তার গবেষণার বিষয়ে জানতে পেরে নিজেই খোঁজ খবর নিতে লাগলেন। সৌভাগ্যবশত ওনার সঙ্গে এখানকার স্থানীয় যুবকের আলাপ হয়। তার কাছ থেকে উনি জানতে পারেন এখানে এমন এক গাছ আছে যার ফল অত্যাধিক বিষাক্ত, কিন্তু সেটা যদি কেউ সেদ্ধ করে খায় তাহলে কোনো রকম বিষক্রিয়া হবে না। শুধু তাই নয়, এই গাছের পাতা ফলের তুলনায় আরো বেশি বিষাক্ত। এইটা জানার পর উনি ওনার বন্ধু প্রফেসর কার্তিককে পুরো বিষয়টা জানান। আর এটাও বলেন যে উনি এই গাছটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চান যে এই গাছটা থেকে কোনো উপকারী জিনিস তৈরি করা যায় কিনা। কার্তিকবাবু সহজ সরল মানুষ, তাই বন্ধুর মনের মধ্যে চলা কোনো রকম কুমতলব ওনার সাধাসিধে মনে দাগ কাটেনি। বন্ধুর আবদার অনুযায়ী কার্তিকবাবু নিজের কলেজে বন্ধুর গবেষণার সমস্ত রকম বন্দোবস্ত করে দেন। প্রফেসর রুদ্র সেদিন থেকেই শুরু করেন ওনার গবেষণার কাজ। এই কাজে ওনার সঙ্গে ছিলেন ওনারই সহকর্মী প্রফেসর অমিতাভ সেন। গবেষণার শেষ পর্যায়ে এসে ওনারা সবাই বুঝতে পারেন কোনো ভালো জিনিস আবিষ্কারের পরিবর্তে এক ভয়ঙ্কর ড্রাগ আবিষ্কার হয়েছে, যা কারো শরীরে অত্যাধিক মাত্রায় গেলে মৃত্যু অবধারিত। আর অল্প মাত্রায় যদি কেউ এটা নিয়মিত সেবন করে তাহলে একটা সময় পর তার প্যারালিসিস হয়ে যেতে পারে। সমস্ত দিক বিবেচনা করে কার্তিকবাবু ওনাকে এই গবেষণা সংক্রান্ত সব কাগজপত্র পুড়িয়ে ফেলতে বলেন, যাতে কোনো খারাপ লোকের হাতে না পড়ে। কিন্তু কার্তিকবাবু বুঝতেই পারেননি আসল অপরাধী স্বয়ং ওনার বন্ধু, যে টাকার বিনিময়ে সব কিছু করতে পারে। ওনাদের মধ্যে অনেক তর্কাতর্কির পর রুদ্রবাবু কার্তিকবাবুর কথা মেনেও নেন, কিন্তু পরের দিনই নিজের আসল রূপের পরিচয় দেন। কথা বলবেন বলে কার্তিকবাবুকে ডেকে নিয়ে গিয়ে পাহাড় থেকে ধাক্কা মেরে নিচে খাদে ফেলে দেন। আর পুরো ঘটনাটা এমনভাবে সাজান যাতে সবার মনে হয় কার্তিকবাবু নন, রুদ্রবাবু নিজেই খাদে পড়ে গেছেন। ওনার মৃতদেহ না পাওয়ায় পুলিশও কেসটা বন্ধ করে দেয়। আর এদিকে প্রফেসর রুদ্র প্লাস্টিক সার্জারি করে নতুন চেহারা নতুন নাম নিয়ে জীবন কাটাতে থাকেন। কি করতাম? ওর মতো ভালো মানুষ সেজে এত বড় একটা আবিষ্কারকে নষ্ট করে দিতাম? ও বোকা ছিল, বোকা। সেদিন আমার কথা শুনলে আজও আমার মতো এত বড় লোক হতো। আজ আমার কাছে কি নেই? হ্যাঁ, গাড়ি বাড়ি টাকা কড়ি সব আছে। ওই সব আপনার আর কোনো কাজে লাগবে না প্রফেসর, কারণ জেলে ওই সব নিয়ে যেতে পারবেন না। কিন্তু আমি এসব করেছি, তার প্রমাণ কি? তোমাদের ওই আদালত তো আবার প্রমাণ চায়। মৃত মানুষ তো আর সাক্ষী দিতে আসবে না আদালতে, তাই না? মৃত মানুষ না আসতে পারুক, জীবিত মানুষ তো ঠিক আসবে। আপনার বিরুদ্ধে সব থেকে প্রমাণ কার্তিকবাবু নিজে। মানে সেদিন ওনাকে ফেলে দিয়েছিলেন ঠিকই, কিন্তু কথায় আছে না, রাখে হরি মারে কে। ওনাকে সেদিন মৃত প্রায় অবস্থায় কয়েকজন সন্ন্যাসী উদ্ধার করেন। তারাই ওনাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। অবশ্য আপনার বিরুদ্ধে আরো অনেক প্রমাণ আছে।
সেদিন ধাক্কা মারার সময় খেয়াল করেননি আপনার পেনটা কার্তিকবাবুর হাতে চলে যায়। সেই পেনটা উনি এতদিন যত্ন করে রেখে দিয়েছিলেন। এই দেখুন, চিনতে পারছেন? আরো একজন সাক্ষী আছে যাকে আপনি ঘুষ দিয়ে কেসটা ধামাচাপা দিতে চেয়েছিলেন, কিন্তু সেও আজ নিজের ভুল স্বীকার করেছে। আপনার খেলা সব দিক থেকে শেষ, এবার শাস্তির পালা শুরু। বিক্রমের কথা শেষ হতে অভিজিৎ বাবু প্রশ্ন করেন, আচ্ছা, ওই মালের ব্যাপারে কিছু একটা বলছিলেন, ওটা কি? ড্রাগ। উনি খুব অভিনব উপায়ে এখান থেকে ড্রাগ পাচার করতেন। কিভাবে? দাবার গুটির মধ্যে করে। দাবার গুটিগুলোকে একটু বড় সাইজের বানিয়ে তার মধ্যেকার ফাঁকা অংশে ড্রাগ ভরে পাচার করতেন। ওটাকে এমনি দেখলে দাবার গুটি মনে হবে, তবে ঘোড়ার আড়াই সালের মতো করে আড়াই প্যাঁচ দিলে তবেই গুটির ওপরের অংশটা খুলত, আর ভেতর থেকে বেরিয়ে পড়তো ড্রাগ। এগুলো উনি ওনার সহকর্মী অভিদাব সেনকে দিয়েই পাচার করাতেন। বাপরে, উনার মাথায় এত বুদ্ধি, কই আগে তো বুঝতে পারিনি। হ্যাঁ, উনি নিঃসন্দেহে একজন গুণী মানুষ, তবে উনি যদি সেই গুণটার সৎ ব্যবহার করতেন তাহলে ওনার সাথে সমাজেরও অনেক ভালো হতো। চলুন প্রফেসর রুদ্র, আপনাকে এবার যেতে হবে, বাইরে পুলিশ অপেক্ষা করছে। প্রফেসর রুদ্রকে নিয়ে বিক্রম ওখান থেকে চলে যায়। সমস্ত কাজকর্ম মিটতে মিটতে আরও 2-1 দিন লেগে গেল। এবার ওরা সবাই কলকাতায় ফিরবে। ডিআইজি স্যার আর বাকিরা প্রফেসর রুদ্র আর অভিতাভ সেনকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে আগেই বেরিয়ে পড়েছে। বিক্রম প্রফেসর অভিজিতের সঙ্গে একবার দেখা করে বেরিয়ে পড়বে, সেই মতো ওনার বাড়িতে এসেছে। আরে আসুন আসুন, বসুন। আপনার সঙ্গে আলাপ হয়ে আমার যে কি ভালো লেগেছে। এবার তো কাজে এসেছিলেন, এ পরের বার কিন্তু শুধু ঘুরতে আসতে হবে মশাই। না, আজ আর বসবো না, এবার ফিরতে হবে। পরে যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই আসবো। আপনারা ভালো থাকবেন। বিক্রম চলেই যাচ্ছিল, হঠাৎ একটা চেনা কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে দেখে সুমিতা দাঁড়িয়ে। চলে যাচ্ছ অথচ একবারও কথা না বলে? আমাদের মধ্যে কথা তো 12 বছর আগেই শেষ হয়ে গেছে। আমি ভাবিনি কোনোদিন তোমার সঙ্গে আবার দেখা হবে, তবে তোমাকে সুখী দেখে খুব ভালো লাগছে। আমি আসি। নিজের কথা কিছু বললে না তো? বলার কিছু নেই, তাই যেদিন বলার হবে সেদিন নিশ্চয়ই বলবো। বিক্রম ওখান থেকে বেরিয়ে সোজা এয়ারপোর্টে চলে আসে। কিছুক্ষণ পরেই ওর ফ্লাইট। আজ ওর বড্ড ক্লান্ত লাগছে। ফ্লাইটে বসে মনে মনে ভাবল, কলকাতায় ফিরে অনেক দিনের ছুটি নিতে হবে, এবার একটু বিশ্রাম দরকার। এখানে ফিরেই বিক্রম অফিসে আসে ছুটির দরখাস্ত জমা দিতে। ওকে দেখেই অনল ছুটে এসে জিজ্ঞাসা করে, আরে স্যার, আপনি কেমন আছেন? কতদিন পরে দেখলাম আপনাকে। আমি ভালো আছি, তুমি বলো তোমার খবর কি? স্যার আপনি নেই, আমি আর ভালো থাকি কি করে? কেন, তোমার আবার কি হলো? আমি তো পুরো কেসটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আপনিও নেই, তাই কাউকে জিজ্ঞেসও করতে পারছি না। আচ্ছা, এই ব্যাপার। বিক্রম অনলকে দার্জিলিংয়ে হওয়া পুরো ঘটনার বিবরণ দেয়। সবটা শুনে অনল জিজ্ঞাসা করে, মানে স্যার, অফিসের সুকেশ সামন্ত কি এইটার মধ্যে জড়িত, তাই না? হ্যাঁ, টাকার লোভে উনি কেসটা সেই সময় ধামাচাপা দিয়ে বন্ধ করে দেন, কিন্তু এখন নিজের ভুল বুঝতে পেরে সবটাই পুলিশের কাছে স্বীকার করেছেন। একটা প্রশ্ন আছে স্যার, রাঘব আর শুভমকে আসলে কে মারলো? প্রফেসর অমিতাভ সেন। উনি শুভমকে দিয়ে রাঘবকে বিষ দিয়েছিলেন, পরে নিজেই নিজের বন্দুক দিয়ে গুলিও করেন। শুভমকেও উনি বিষ দিয়েই ছিলেন। এমনকি পুলিশ এই কেসটা নিয়ে তদন্ত করেছে জেনে উনি আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। ডাক্তার বিশ্বাস যখনই বিষয়টা ধরে ফেললেন তখন নিজে থেকে আমাদের কাছে সাহায্য করার জন্য অনেক তথ্য দেন। পরে খোঁজখবর নিয়ে জানা যায় ওনার বলা কিছু কথা সত্যি হলেও বেশিরভাগটাই মিথ্যে। আসলে কি বলতো, মানুষ একটা ভুলকে লুকাতে গিয়ে আরো একটা ভুল করে, এইভাবে একের পর এক ভুল করতেই থাকে।
কিন্তু ভুলে যায় যতই ধামাচাপা দিক না কেন, সত্যি একদিন সবার সামনে আসবেই। সত্যিকে কখনো লুকানো যায় না। অতীতের মতো সত্যিকে লুকানোর ক্ষমতা কারুরই নেই। তাহলে দাবার চালের আসল কিস্তিমাত আপনি করলেন স্যার। কলকাতার মতো দার্জিলিংয়েও আপনার কাজের একটা ছাপ থেকে গেল। অনলের কথা শুনে বিক্রম মুচকি হেসে ডিআইজি স্যারের ঘরের দিকে চলে গেল। দরখাস্তটা জমা দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ল। গাড়িতে যেতে যেতেই ওর ফোনে ডিআইজি অরুণ সান্যালের একটা মেসেজ আসে। তোমার ছুটি মঞ্জুর করতে পারি, তবে একটা শর্তে। শর্তটা কি সেটা সামনাসামনি বলবো। সন্ধেবেলায় আসছি। তোমার ওই সাগরেদকেও থাকতে বলো, আর পারলে ওই সুন্দরগড় সম্পর্কে কিছু তথ্য জেনে রেখো তো। মেসেজটা পড়ে বিক্রম গাড়ির সিটে গা এলিয়ে দেয়।